স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন কিনা এবার একটু জানাবেন আমাকে। জাস্ট টেক্সটে জানাবেন। ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি একটু ফেসবুকে। ফেসবুকে আসার পরে আমি যদি একটু হোমে যাই, আমরা একটু স্ক্রল করি, দেখি আমরা কোনো অ্যাড দেখতে পাই কিনা। এই যে চলে আসছে অলরেডি, হিঙ্গারি ব্র্যান্ডের একটা অ্যাড চলে আসছে। অ্যাডে কি দেওয়া আছে? অ্যাডে একটা ক্যাপশন দেওয়া আছে। প্রথমে ক্যাপশনে কি কি দিয়েছে তারা? তাদের প্রোডাক্টের নাম, কিছু ডিটেলস, দেওয়ার পরে অর্ডার করার বাটনের লিঙ্ক, অর্ডার করার ওয়েবসাইটের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যাট করার অপশন এবং কিছু হ্যাশট্যাগ। তারপরে কি দিয়েছে? ভিডিও। ভিডিওটা দেখেন রিলস আকারে আসছে, তাই না? রিলস আকারে। তো এখন আজকে আপনাদের সর্বপ্রথম একটা যে জিনিস ক্লিয়ার করব, যারা ব্যবসা করেন, যারা অ্যাড দেন, অ্যাড দিচ্ছেন, সবাই আমরা জানি মোটামুটি ফেসবুক যারা ইউজ করি, ফেসবুক থেকে ভিডিও অপশনটা চলে গিয়েছে। এটা কি আমরা সবাই জানি? ফেসবুক থেকে যে ভিডিও অপশন থাকে এটা কিন্তু চলে গিয়েছে। সবাই একটু আমাকে চ্যাট বক্সে রেসপন্স করেন তো, দেখি একটু শুনি তো। এটা কি জানেন যে ফেসবুক থেকে ভিডিও অপশনটা চলে গিয়েছে? এখন শুধুমাত্র রিলস অপশন আছে, শুধুমাত্র রিলস, ভিডিও অপশন নাই। তাহলে দেখেন, এটা আমরা অনেকেই অবগত না, অনেকেই অবগত না। অবগত না থাকার কারণে যারা আমরা এখন যারা যুক্ত আছে আজকে, অনেকে হয়তো মেটা মার্কেটিং অ্যাড রান করছেন, ফেসবুকে অ্যাড রান করছেন, ইনস্টাগ্রামে অ্যাড রান করছেন। তারা মোস্ট অফ দ্য কমন প্রবলেম ফেস করছেন, যেটা আগে আমরা কি করতাম, একটা ইউটিউব সাইজের ভিডিও বানাইতাম, আর একটা স্কোয়ার 1:1 চার কোনা স্কোয়ার একটা ভিডিও শেপ বানাতাম। এই যে স্কোয়ার শেপটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, এইটুকু যে শেপটা দেখতে পাচ্ছি, এই শেপে একটা ভিডিও বানাতাম। তো এই হিসেবে ভিডিও বানালে কি হতো, তখন আমাদের পারফরমেন্সটা ভালো হতো। এখন মেটা মার্কেটিং এর ক্ষেত্রে সর্বোচ্চ বেটার পারফর্ম করছে রিলস। সর্বোচ্চ বেটার পারফর্ম করছে রিলস। রিলস কিভাবে পারফর্ম করছে? যেহেতু ফেসবুকে ভিডিও অপশনই নাই, সবাই রিলস দেখে, সবাই স্টোরি দেখে। তো ওই স্টোরি এবং রিলস সাইজে যদি আপনি অ্যাড বানান, তাহলে আপনি পুরো এই ডিসপ্লেটা, ফোনের যে ডিসপ্লেটা জুড়ে আপনি অ্যাড দেখাতে পারছেন। আর যখন আপনি রিলস স্ক্রল করছেন, তখন অর্ধেক পোর্শন নিয়ে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা দেখতে আপনার খুব বেশি আগ্রহ বোধ করছেন না, এবং কাস্টমার আগ্রহ বোধ করছে না। এই জন্য কি হচ্ছে, আমাদের অ্যাড কস্টটা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, আমরা অ্যাড কস্টটা মিনিমাইজ করতে পারছি না। তো এটার জন্য সর্বপ্রথম আজকে আমরা জানতে পারলাম কি, আমরা অ্যাড দেওয়ার জন্য, বেটার পারফর্ম করার জন্য আমরা রিলস অ্যাড দিব। রিলস, জাস্ট স্টোরিজ যে আমরা দিই, রিলস অ্যাড করি, লম্বা যে ভিডিওটা, এই যে রেশিওটা দেখতে পাচ্ছি আমরা, এই রেশিওতে আমরা ভিডিও বানাবো। এই রেশিওতে, এই রেশিওতে ভিডিও বানালে কি হবে, যখন কেউ ক্লিক করবে, ক্লিক করলে ঠিক রিলস আকারে ভিডিওটা পুরো ডিসপ্লে জুড়ে ফোন থেকে দেখতে পাবে। তাহলে এই ফোন থেকে যখন এই পুরো রিল জুড়ে ভিডিওটা দেখবে, তখন তার কিন্তু একটা ইন্টারেস্ট জাগবে যে না, আমি আসলে দেখি তো। কিন্তু স্কোয়ার অনুযায়ী যখন দেখছে, তখন কিন্তু আসলে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। চার ঘন্টা থাকছে, আচ্ছা ঠিক আছে, অর্ধেক ভিডিও, হয়তো ভিডিও ঠিক মতো পাবলিশ হয় না, যায় স্ক্রল করে দিই, আরেকটা ভিডিও চলে যাচ্ছে। এবার আরেকটা মেইন থিম যেটা, সেটা হচ্ছে অলওয়েজ চিন্তা করবেন, অলওয়েজ যারা আমরা প্রোডাক্ট মার্কেটিং করবো, অলওয়েজ ভিডিওর প্রথম 3 সেকেন্ডে নিজেদের প্রোডাক্টের ইনফরমেশন পাস করা। প্রথম 3 সেকেন্ডে ভিডিওর ইনফরমেশন পাস করা, প্রোডাক্টের ইনফরমেশন পাস করা। কিভাবে? যেমন এদের কথাটাই দেখি, এরা কি করেছে, আমি ভিডিওটা আবার প্লে করি। প্রথমেই কিন্তু এরা ব্যাগটা সামনে নিয়ে বসেছে এবং আঙুল দেখাচ্ছিল প্রথমেই, যে দাঁড়ান, এরকম কিছুটা ইশারা করছিল। তারপরে কি হচ্ছে, সে ব্যাগটা নিয়ে কথা বলছে, ব্যাগটার ইশারা দিয়ে দেখাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে কথা চলছে, যেটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, ব্যাকগ্রাউন্ডে কথা চলছে। তো এই যে কথাগুলো বলছে, প্রথমে কি সে ব্যাগটা দেখালো, ব্যাগটা নিয়ে বসলো, তারপরে ব্যাগটা খুলে দেখাচ্ছে, ব্যাগে বেল্ট আছে সেটা দেখাচ্ছে। টোটাল ভিডিওটা কত মিনিটের? 1 মিনিট 7 সেকেন্ডের। আমরা দেখি তো 3 সেকেন্ডে কি পাস করছে উনি। 1 2 3, 3 সেকেন্ডে তিনি ব্যাগটা ঘুরিয়েছেন। ব্যাগটা হাতে ছিল, ব্যাগটা সামনে রেখে ঘুরিয়েছেন, মানে আমরা জানতে পারছি এটা ব্যাগের একটা অ্যাড। তাহলে 3 সেকেন্ড আমি ইনফরমেশন পেলাম এটা ব্যাগের একটা অ্যাড। আচ্ছা, এবার 3 সেকেন্ড আবার একটু টান দিই, টান দিয়ে এবার আমরা দেখি 1 2 3, বাকি 10 সেকেন্ডে কি রাখছে। আচ্ছা, ব্যাগটা দেখালো, কিছু কথা বলছে, ব্যাগটার ওভারভিউ, ব্যাগের কালার কেমন, ব্যাগের শেপ কেমন, এটা জানতে পারছি। এবং 16 সেকেন্ডের মাথায় ব্যাগের ভিতরে কি আছে, ব্যাগটা কেমন, ব্যাগের সাথে একটা একটা এক্সট্রা বেল্টও পাচ্ছি। ওকে,
26 সেকেন্ড 27 সেকেন্ডের ভিতরে তারা ব্যাগটা নিয়ে আবার একটু মডেলিং করলো, 30 সেকেন্ডের ভিতরে ব্যাগটা নিয়ে একটু কিভাবে লাগবে, মেয়েরা যখন ব্যাগটা নিয়ে দাঁড়াবে হাতে রাখবে সেখানে কেমন লাগবে, মোটামুটি তাহলে 40 সেকেন্ডে ব্যাগটার কোয়ালিটি এবং ব্যাগটা ইউজ করলে কেমন লাগবে সেটা ক্লিয়ার 40 সেকেন্ডে। তো এই একটা 40 সেকেন্ড হওয়াটাই পারফেক্ট। কারণ আমরা নর্মালি সবাই জানি, প্রত্যেকে জানি যে একটা অ্যাড বা একটা ভিডিও যদি আমাদের ভালো লাগে, সর্বোচ্চ আমরা ওই 1 মিনিট এর ভিতরে যদি আমাদের ভালো লেগে যায় তাহলে পুরো 10 মিনিটের ভিডিও যদি হয় আমরা দেখি। কিন্তু যদি আমাদের ভিডিওটা 3 সেকেন্ডে আমাদের ভালো না লাগে, 3 সেকেন্ডের ভিতরে যদি আমাদের অবজারভেশন ক্লিয়ার না হয়, ভিডিওটা যদি আমাদের কাছে আমাদের হুক না তৈরি করতে পারে, তাহলে কিন্তু আমরা ভিডিওটা পুরোটা দেখি না। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অডিয়েন্সের থিম। এবং ফেসবুকের সার্ভে যেটা বলে যে প্রত্যেকটা কাস্টমার 3 সেকেন্ড, সর্বোচ্চ 3 সেকেন্ড তাদের হচ্ছে দেখার রেশিও, যেখানে তারা হুকড হয় এবং পরবর্তী 10 সেকেন্ডের ভিতরে তারা পারপাসটা সার্ভ চায়। এই ভিডিওটা কেন, ওয়াই, এটা পারপাসটা সে চায়। এই পারপাসটা চাওয়ার পরে সে যদি পারপাসটা ক্লিয়ার হয় 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে, দেন সে এবার পুরো ভিডিওটা দেখা শুরু করে। আস্তে আস্তে 1 মিনিটের ভিতরে যদি ভালো লাগে পুরোটা দেখলো, আর না হলে সে পজ করলো। 1 মিনিটে আমার ভিডিও ইনফরমেশন পাস, অলরেডি ক্লিয়ার, আমার প্রোডাক্ট ইনফরমেশন দেওয়া শেষ। এখন কাস্টমার ডিসিশন নিবে অর্ডার নাও বাটনে ক্লিক করার জন্য। আমি কিন্তু জার্নিটা বোঝাচ্ছি, আমরা মেটা মার্কেটিংয়ে যাবো, জার্নিটা বোঝাচ্ছি, জার্নিটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে কোনো কথা মিস করবেন না, খুব ভালোভাবে শুনবেন। প্রথমে আমরা অ্যাড দিলাম, কাস্টমারকে দেখাচ্ছি কি, আমাদের প্রোডাক্ট। তো প্রোডাক্টটা দেখাচ্ছি কিভাবে, প্রোডাক্টটা কেমন কোয়ালিটি, প্রোডাক্টটা কি প্রোডাক্ট, কিভাবে ইউজ করলে কেমন লাগবে, এই ইনফরমেশনগুলো আমরা ভিডিওতে পাস করছি। এটা আমরা ইমেজে পাস করলে আমাদের কনভার্সন রেশিও ভালো হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। ইমেজ দেখবেন আপনার কস্টিং কম, কিন্তু আপনার মেসেজ আসছে অনেক, অর্ডার আসছে অনেক, বা ফেক অর্ডার, ফেক মেসেজ, বা অনেক মেসেজের রেসপন্স করছে না, কস্টিং কম। এখন দেখেন, এই কস্টিং কমিয়ে আপনি 100 মেসেজ আনতেছেন $5 দিয়ে, সাপোজ একটা ইমেজ অ্যাড দিয়ে $5 দিয়ে আপনি 100 মেসেজ আনতেছেন, 100 মেসেজে আপনার কনভার্ট হচ্ছে 2 জন ইমেজে, 2 জন। তো 2 জন কনভার্ট হতে আপনার কত টাকা খরচ হলো, $5, মানে $500, 250, 250, $500। 2 জন কাস্টমারকে কনভিন্স করতে আপনার খরচ হলো $500, 250 টাকা, 250 টাকা, $500, 2 জন কাস্টমার কনভিন্স হয়ে প্রোডাক্টটা নিয়েছে। বাকি 98টা এসএমএস সম্পূর্ণ ফাউল, আমাদের কোনো কাজে লাগে নাই। তাহলে এই ক্যাম্পেইনটা যদি আমরা এমন করি, একটা ভিডিও ফরম্যাটে ইনফরমেশন নিয়ে আসি, কেন নিবে, কিসের জন্য নিবে, কোনটা নিবে, কোয়ালিটি কেমন, নিলে কেমন হবে, ইউজ করলে কেমন হবে, অথবা এই প্রোডাক্টটা ইউজ কেন করবে, এই ইনফরমেশন যদি আমরা 40 থেকে 45 সেকেন্ড অথবা 1 মিনিটের ভিতরে পাস করি, দেন তারা কিন্তু একটা ডিসিশন নিতে পারবে যে এই প্রোডাক্টটা কেন, ও এটা আমার প্রয়োজন, তাহলে আমি অর্ডার করি। এখন এই যে অর্ডার করতে যাবে, তখন অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। অর্ডার নাও বাটনে ক্লিক করলে তখন কোথায় আসছে, তাদের ওয়েবসাইটে। ফলে আমরা জানতে পারছি কি, আমাদের অবশ্যই প্রোডাক্ট সেলিং এর জন্য বা সার্ভিস সেলিং এর জন্য মাস্ট আমাদের ওয়েবসাইট থাকা জরুরি। কারণ বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বলি, তাহলে ম্যাক্সিমাম উদ্যোক্তা আমরা জানি যে এই করোনা প্যান্ডেমিকের সময় তৈরি হয়েছে। এর আগে কিন্তু অনলাইনে উদ্যোক্তা এতটা ছিল না, এবং তারা বুঝতেও না অনলাইনে উদ্যোগ নিতে হবে, অনলাইনে কিছুটা করা সম্ভব। প্যান্ডেমিকের পরেই সব পসিবিলিটি হয়েছে। তো এখন এই যে আমরা একটা দেখাচ্ছি, একটা দেখানোর পরে তারা কোথায় যাবে, পেজে মেসেজ দিবে। পেজে আপনার ফলোয়ার কত, 50 জন, 100 জন, 1000 জন, অথবা আপনি ফলোয়ার, ফেক ফলোয়ার কিনলেন 10,000। 10,000 ফলোয়ারে আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনার খুব ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, খুব ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, আপনি কি এখনো পর্যন্ত সার্ভিস দিয়েছেন, দিতে পেরেছেন, কাস্টমার আপনাকে চিনে না। তাহলে 10,000 11,000 প্ল্যাটফর্মে লাইক দিয়ে আপনি কিভাবে কাস্টমারকে কনভিন্স করবেন। পেজে এসে সে যখন পেজে ঘুরবে, আপনি সেই জুলাই মাসে একটা পোস্ট করেছেন, জুন মাসে একটা পোস্ট করেছেন, অগস্টে একটা পোস্ট করেছেন, অক্টোবরে একটা পোস্ট করেছেন, এর ভিতরে আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই। তাহলে কাস্টমার এসে পেজে কি দেখবে, আপনি অ্যাক্টিভ না। অর্ডার করার আগে যখন একটা কাস্টমার আপনার প্রোফাইল ভিজিট করবে, তখন দেখবে আপনার অ্যাক্টিভ না। আমরা যে অর্ডারটা করতে আসলাম, আমরা একটু যাই তো, আবার যাওয়ার পরে রিফ্রেশ না দিয়ে আমরা হিঙ্গারি ব্র্যান্ডের পেজটা ভিজিট করি। পেজে ভিজিট করার পরে তারা সুন্দর একটা কাভার ফটো দিয়েছে, লোগো তাদের সামনে দেখতে পাচ্ছি, তাদের ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে কিছু ভিডিও দেখতে পাচ্ছি, কিছু ইনফ্লুয়েন্সারদের নিয়ে তারা ভিডিও বানিয়েছে। এবং দেখেন 9 অক্টোবর তারা একটা পোস্ট করেছে, 8 অক্টোবর একটা পোস্ট করেছে, 8 অক্টোবর আরো একটা পোস্ট করেছে। তারা কন্টিনিউ কিন্তু পোস্টের উপরে আছে, তাই না, কন্টিনিউ পোস্টের উপর আছে।
তো পোস্ট করলে কি হচ্ছে যে একটা কাস্টমার এসে ভিজিবিলিটি দেখার জন্য তাদের পেজে এসে কিন্তু দেখতে পাচ্ছে যে না তারা রেগুলার অ্যাক্টিভিটিস করে, এবং তাদের পেজে ফলোয়ার দেখেন 1,49,000। এটা কিন্তু ফেক না। এটা যদি বলি আমার ব্যাচমেট, আমি ডিজিটাল মার্কেটিং যেখান থেকে শিখি সেখান থেকে তাদের সাথে যুক্ত হওয়া আর কি। তারা আমাদের ব্যাচমেট, তারা একসাথেই আমরা শুরু করেছিলাম। তারা হচ্ছে হিঙ্গারি ব্র্যান্ড নিয়ে কাজ করছে এবং সে বাইরের ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করে। তো এই যে জায়গাটা সে তৈরি করেছে, নিজের ওন বিজনেস, সে ডিজিটাল মার্কেটিং শিখে ওন বিজনেস তৈরি করেছে, ফ্রিল্যান্সিং করেনি। তো ডিজিটাল মার্কেটিং শিখে শুধু যে ফ্রিল্যান্সিং করতে হবে, ফ্রিল্যান্সিং এর পিছনে দৌড়াবো, এইটা আসলে ম্যাটার না। সবাই যদি ফ্রিল্যান্সিং এর পিছনে দৌড়ায়, কয়জন কাজ পেয়েছে বাংলাদেশে খুঁজে দেখেন, লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে, লক্ষ লক্ষ। তারা কাজ পায় নাই, শুধু বসে আছে কাজ শিখে। তো এইটুকু মোটিভ তাদের মাথায় আসে নাই যে আমরা একটা বিজনেস শুরু করি না। আমি তো, আমার ভিতর তো স্কিল আছে, আমি অ্যাড দিতে পারি, আমি পেজ মেনটেন করতে পারি, আমি পোস্ট বানাতে পারি, ক্যানভা দিয়ে আমি ইমেজ তৈরি করতে পারি। এখন ভিও 3 এসেছে, ভিও 3 দিয়ে আমি ভিডিও মেক করতে পারি। হোয়াই নট আমি একটা ছোট একটা বিজনেস শুরু করি। তো যেটাতে ছিলাম আমরা, যে তার পেজের অ্যাক্টিভিটিস খুব সুন্দর, তাহলে যখন তার একটা ওয়েবসাইট থাকবে, তাহলে ওয়েবসাইটে এসে কিন্তু প্রোডাক্টের ওভারভিউ দেখা যায়। দারাজ ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করে, দারাজ কি পেজে সেল করে? দারাজে যে কি পেজে অর্ডার করতে পারবেন? পারবেন না। সবাই ওয়েবসাইট থেকেই অর্ডার করতে হবে, অ্যাপ থেকে অর্ডার করতে হবে। আপনি অ্যামাজনে যান, আপনি আলিবাবায় যান, আলি এক্সপ্রেসে যান, সবাইকে কিন্তু অ্যাপ থেকেই অর্ডার করতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে, আমাদের এই ওয়েবসাইটটা অবশ্যই জরুরি আমাদের একটা প্রোডাক্ট সেল করার জন্য। এখন বলতে পারেন ভাই, একটা প্রোডাক্ট সেল করার জন্য ওয়েবসাইট বানাতে গেলে তো 50, 60 হাজার, 80 হাজার, 1 লাখ, 2 লাখ টাকাও লাগতে পারে। এই ওয়েবসাইট আমরা আপনাদেরকে দিব সম্পূর্ণ ফ্রিতে। এটা আমার প্রিভিয়াস ব্যাচ 103 নাম্বার ব্যাচ যিনি যারা আছেন তারাও জানে, এবং আপনারা যারা যুক্ত হয়েছেন তারাও আজকে জানলেন যে এই ওয়েবসাইট সম্পূর্ণ আপনারা পাবেন সলভেন্সি থেকে, আমাদের তরফ থেকে ফ্রি। ঠিক আছে? তো সেটা কিছু প্রসিজার আছে। তো এখানে কোনো হিডেন চার্জ নাই। হ্যাঁ? আপনি যে ওয়েবসাইটের জন্য আপনাকে চার্জ দিতে হবে, এটার কোনো চার্জ নেই। জাস্ট আমাদের কোর্সে এনরোল হওয়া, আমাদের কোর্সে একসাথে থাকা, আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে ক্লাসগুলো কন্টিনিউ করা। তো এই যে প্রোডাক্টটা ভিউ, এই প্রোডাক্টটা ভিউ ওয়েবসাইটে আসার পর একটা লুক্রেটিভ একটা লুক দিচ্ছে না? একটু মেসেজ মেসেজ অপশনে জানান তো। যখন আমরা অর্ডার করলাম, অর্ডার করে আসে আমরা ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটে আসার পরে কি যদি কারো কাছে মনে হয় যে না, তাহলে না বলতে হবে। যদি হ্যাঁ মনে হয় হ্যাঁ বলতে হবে। এই ওয়েবসাইটটা কি একটা লুক্রেটিভ একটা ফিল দিচ্ছে না? যে যারা এটা ইউজ করবে, যারা এখানে অর্ডার করবে, তারা আসলে কেমন ধরনের ফিলিংসটা পাবে। এটা কি পাচ্ছে, এখানে হেডলাইন পাচ্ছে, প্রোডাক্টের নাম, তারপরে 13টা রিভিউ আছে, তারপরে 6,300 টাকা প্রোডাক্টের প্রাইস, কয়টা সে অর্ডার করবে, এখানে ক্লিক করে সে অর্ডার করতে পারে, অ্যাড টু কার্ট বাই নাও করতে পারে, সেখানে প্রোডাক্টের কিছু ইমেজ আছে, সে এইভাবে জুম করে দেখতে পাচ্ছে। তারপরে এখানে আছে আরেকটা ইমেজ আছে, সে এটাতেও দেখতে পারবে, এটা ভিডিও আই থিঙ্ক, না ইমেজ। সে এখান থেকে কি ইমেজটা দেখতে পাচ্ছে, কেমন ধরনের ইমেজ, ব্যাকটার কোয়ালিটি কেমন। পরে একটা ভিডিও আছে, সে প্রোডাক্টের ভিডিওটাও দেখতে পারবে। আপুদের কথা মাথায় রেখে সিঙ্গারে রেজিস্টার। তারপরে আরো একটা ইমেজ আছে ব্যাগের, সেখান থেকে কি দেখতে পাচ্ছে কোয়ালিটিটা কেমন। কারণ এখন নর্মালি আপনি দেখবেন যে কোয়ালিটি খুব বেশি অ্যাসিওর করার থেকে জরুরি হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করানো, কাস্টমারকে ল্যান্ডিং পেজে ভিজিট করানো। তো এখানে যদি ভিজিট করাতে পারে তাহলে কি হবে, আমার কাস্টমার আমার কাছে আসবে, দেখবে। এরপরে দেখেন এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া, প্রোডাক্টের ডেসক্রিপশন। মোর ভিউতে যাই, প্রোডাক্টের একটা ভিডিও দেওয়া, বাইরের থেকে একটা ভিডিও শুট করেছে আউটডোরে, সেই শুটিংটা করে তারা এখানে দিয়েছে। তারপরে নিচে প্রোডাক্টের ফুল ওভারভিউ তারা দিয়েছে, এখানে আরো কিছু ইমেজ দিয়েছে কোয়ালিটি এনশিওরের জন্য, কোথায় কোন জিনিস কি ইউজ করা হয়েছে, কোথায় কোনটা রাখবে সেই জিনিসটা কিন্তু তারা এখানে ক্লিয়ার করেছে। এখানে চেনটা কেমন সেটা কোয়ালিটি দেখানোর চেষ্টা করেছে, এখানে ব্যাগটাও পুরোটা দেখানোর চেষ্টা করেছে, এখানে আরেকটা সেগমেন্ট একটু সুন্দর করে ছবি তুলে দেখানোর চেষ্টা করেছে। দেন এখানে কিন্তু নিজের রিভিউ দেওয়া যাবে, পাশাপাশি আরো কিছু রিভিউ সেকশন তারা দিয়েছে, তারা দেখতে পাচ্ছি। পাশাপাশি নিচে যদি আসি, এই ব্যাগ রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে তারা এখানে শো করিয়ে দিয়েছে। তাহলে একটা কাস্টমার ব্যাগ অর্ডার করতে আসে, যদি আমার ক্রস সেলিং হয়, আমি খরচ করলাম ব্যাগ দেখানোর জন্য, তারা ব্যাগ দেখতে আসছে, ব্যাগ দেখতে এসে সিমিলার টাইপ অফ একটা লেডিস ব্যাগ কিনতে আসছে, তার গার্লফ্রেন্ড থাকতে পারে, বা তার সরি লেডিস ব্যাগ যেহেতু তার বয়ফ্রেন্ড থাকতে পারে, তার হাজব্যান্ড থাকতে পারে, তার ভাই থাকতে পারে, তার বাবা থাকতে পারে, তাদের জন্য তারা কি একটা ওয়ালেটও অর্ডার করতে পারে না? যেহেতু আমি একটা অর্ডার করছি, তাহলে আমরা এটা যদি একটা আমার বাবার জন্য বা আমার ভাইয়ের জন্য বা আমার হাজবেন্ডের জন্য, আমার রিলেটিভ কারোর জন্য আমি একটা অর্ডার করে ফেলি, যেহেতু আমি পেয়ে যাচ্ছি একসাথে, তাহলে সে কি করবে, সেখান থেকে আরেকটা অর্ডার করবে। আমি অ্যাড দেখালাম হচ্ছে একটা লেডিস পার্সের জন্য, সে এখান থেকে আরেকটা অর্ডার করে চলে যাচ্ছে, তাহলে আমার ক্রস সেলিং হচ্ছে, আমার একটা খরচে দুইটা প্রোডাক্ট অর্ডার হচ্ছে। তাহলে ওয়েবসাইটটা কেন জরুরি আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি। কেন একটা ওয়েবসাইট জরুরি অনলাইন সেলিং এর জন্য।
অফলাইনে যদি আপনি একটা প্রতিষ্ঠান করেন, আপনাকে অফলাইনে একটা দোকান নিতে হবে, সেই দোকানে একটা ভাড়া দিতে হবে, একটা পজিশন নিতে হবে, ডিসপ্লে করার জন্য একটা র্যাক তৈরি করতে হবে, সেখানে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে। তো অনলাইন বিজনেসের জন্য তো একটা দোকান ভাড়া করতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইট। ডিসপ্লে হচ্ছে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি র্যাক, এই যে র্যাক তৈরি করা, এই র্যাকে সবগুলো প্রোডাক্ট ডিসপ্লে করা, প্রোডাক্টের দামও লেখা আছে। কাস্টমার আসবে, প্রোডাক্টের দাম জিজ্ঞেস করার আগে দেখতে পাচ্ছে, চুজ করবে, অর্ডার করবে। কাস্টমারদেরকে এখানে আনতে গেলে ফিজিক্যাল শপে কি হয়, মাইকিং করতে হয়, পোস্টার লাগাইতে হয়, ব্যানার লাগাইতে হয়, অথবা হচ্ছে যদি মুদিখানা শপ হয় বা গ্রোসারিজ আইটেম হয় তাহলে দোকান খুললেই সবাই চলে আসে। বাট এই ধরনের কিছু আইটেম হলে মাইকিং, অ্যাড বা ব্যানার এগুলো করা লাগে। বা মসজিদের সামনে এখন আমরা ইদানিং করে যেটা দেখি লাস্ট 2-3 বছর ধরে, যে মসজিদের সামনে লিফলেট দেওয়া হয়। মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বেরোলেই হাতে একটা লিফলেট, হয় ওয়াইফাই লাইনের প্রমোশন, না হলে কোনো টিচিং প্রফেশন, না হলে কোনো কোচিং সেন্টারের প্রমোশন, কোনো না কোনো প্রমোশন আছেই। তো ফিজিক্যাল শপের যেমন প্রমোশন লাগে, অনলাইন শপের প্রমোশন লাগে। তো অনলাইন শপের প্রমোশন ভিজিবিলিটি কি? ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমরা ক্লিয়ার। এরপরে হচ্ছে এই যে অর্ডার করব, আমরা অর্ডারের জার্নিটা একটু দেখি। বাই নাওতে ক্লিক করলাম। বাই নাওতে ক্লিক করার পরে কি হলো, আমাদের এখানে ইনফরমেশন চলে আসলো যে আমরা কিভাবে অর্ডার করবো। আমাদের ইমেল চাচ্ছে, আমরা ইমেল দিয়ে দিলাম। আমাদের টোটাল বাংলাদেশ থেকে আমরা অর্ডার করছি, মেহেদি হাসান আমার নাম, আমার ঠিকানা, আমার শহর, আমার জিপ কোড, আমার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট আমি এখানে কি করলাম, সেভ ইনফরমেশন, নেক্সট টাইম যাতে আমার না দেয়া লাগে আমি সেভ করে রাখলাম। এবং পরে ক্যাশ অন ডেলিভারিতে আমি এখানে কমপ্লিট অর্ডারে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে। তাহলে কি হলো, টোটাল একটা জার্নি কমপ্লিট হলো এখানে অর্ডার করা। আমি অর্ডারটা দিচ্ছি না, যেহেতু আমার খুবই কাছের একটা মানুষ, তার কাছে এই যে অর্ডারটা আমি ক্লিক করলাম, এই অর্ডারের জন্য তার একটা কস্ট গেছে। আমি যে এই পর্যন্ত এসেছি, সে আমাকে দেখিয়েছে, তার জন্য একটা কস্ট তার গিয়েছে ফেসবুক অ্যাডে। কিন্তু এটা তার পার্চেস হিসেবে কাউন্ট হবে না। যদি আমি পার্চেস কমপ্লিট না করি তাহলে তার কস্ট কাটবে না। কি হবে, আরেকজন কাস্টমার যখন অর্ডারটা দেখবে, সেখানে অর্ডার করবে, সেই অর্ডার করার ফলে কি হবে, আমার দেখার যে খরচ এবং তার অর্ডার করার খরচ দুইটা একসাথে মার্জ হবে। মার্জ হয়ে কি হবে, যদি $1 সে অর্ডার পেতো, পরবর্তী অর্ডারটা পাবে $1.5। আমার কস্টিংটা সেখানে অ্যাড হবে। আমি অর্ডার করিনি, বাট ক্লিক করেছি অর্ডার বাটনে, ওয়েবসাইটে এসেছি, এটার জন্য একটা 50 সেন্টের একটা কস্ট অ্যাড হবে। সে কি হবে, তখন পরবর্তী অর্ডারে তার $1.5 কস্ট হবে, তারপরে অর্ডার আবার ঠিক হয়ে যাবে। মানে ফেসবুক অ্যালগরিদম কাজ করে কিভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আগে। অ্যাড দেখানো তো ম্যাটার না, অ্যাড তো দেখলে আপনারা দেখতে পারবেন। সবাই তো বুস্টিং পারেন, বুস্টিং করে কতজন ভালো কিছু করতে পারছেন? পারছেন কেউ ভালো কিছু করতে আজ পর্যন্ত? পারেন নাই। তো ক্যাম্পেইনটা জরুরি। ক্যাম্পেইনটা কিভাবে করে, তার ব্যাক এন্ডে অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে সেটা যদি আমরা না জানতে পারি, তাহলে এই অ্যাড শিখে কোনো লাভ নাই। আগে অ্যালগরিদম বুঝতে হবে, তারা ব্যাকএন্ডে আসলে কাজটা করে কিভাবে। আমি তো অ্যাড দিলাম, আমি খরচ করলাম টাকা দিয়ে, বাট এই টাকা দিয়ে খরচ করার পরে অ্যাডটা যাদের কাছে যাচ্ছে, ফেসবুক ব্যাকএন্ডে অ্যালগরিদমটা কিভাবে তাদের কাছে দেখাচ্ছে। আমার কাছে যে ডলারটা চার্জ করছে, $1, কোনো সময় 40 সেন্ট, কোনো সময় 60 সেন্ট, কোনো সময় $2 চার্জ করতেছে। ওয়াই? কেন? এইটা আমাদেরকে আগে জানতে হবে। যদি এই চার্জের অ্যালগরিদমটা আমরা জানতে পারি, তাহলে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারবো আমাদের অ্যাডের। অ্যাডটা শুধু দিলেই হবে না, অ্যাডটা প্রপার ইউটিলাইজ করতে হবে। কোন সময় কস্টিং বাড়ছে, কোন সময় কস্টিং কমছে, কেন কস্টিংটা বাড়লো, কেন কস্টিংটা কমলো, কন্টিনিউ অবজারভেশন রাখতে হয়। অ্যাটলিস্ট 7 দিন অবজারভেশন রাখতে হয়। 7 দিন পরে তারপরে কন্টেন্টটা চেঞ্জ করে দিতে হয়। ব্যাকএন্ডের ভিতরে যে কন্টেন্টটা দিয়েছিলাম মার্কেটিং করতে হয়, কন্টেন্ট চেঞ্জ করতে হয়। আমরা কি করি, একটা ভিডিও কোনো রকম যদি 20-25 হাজার টাকা খরচ করে বানিয়েছি, খুব কষ্ট হয়ে গেছে, এরপরে আর না, ওইটা দিয়েই চালাতে থাকি। কস্টিং বাড়ছে, ভাই আপনার তো কস্টিং বেড়ে গেছে, কি করবো, ভাই কি করা যায়, তো দেখি মিটার দেখি ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে কোথায় কস্টিংটা বাড়ছে কেউ আপনাকে জানাবে না, যাদের এজেন্সির মাধ্যমে যাদের কাছে অ্যাড করেন। আর যারা নিজেরা মার্কেটিং করছেন তারা অনেক কিছুই হয়তো জানেন, যারা যুক্ত আছেন। আর যারা কিছুই জানেন না, সেই ক্ষেত্রে বলবো এই অ্যালগোরিদমটা বুঝতে হবে। মেটা যে একটা দেখায় আমাদের কাছে টাকা নিয়ে, ব্যাকএন্ডে কাজটা করে কিভাবে। আমরা একটা দিলাম, পুশ করলাম, পুশ করলে ও মিনিমাম 3 থেকে 4 ঘন্টা নেয় রিচ করতে। রিচ করতে একটা খরচ আছে। প্রথম যখন অর্ডারটা পড়ে দেখবেন যে অনেক সময় $1-1.5, $2 পড়ে যায়। তো এই যে রিচ করতে যে খরচটা হয়েছে, সেই খরচের টাকাটা প্রথম অর্ডারে নিয়ে নেয়। পরবর্তী অর্ডার যখন দেখবেন আরেকটা পড়া শুরু হয়ে গেছে, তখন ওই অর্ডারের কস্টিংটা একটু কমে আসবে। আরেকটা অর্ডার করলে আবার একটু কস্টিং কমে আসবে। যদি একটা না আরো 5-6 ঘন্টা অর্ডার না পড়ে, তখন ওই যে রিচ হচ্ছে, রিচ করার টাকাটা ও ধরে রেখে দেয়। ধরে রেখে পরবর্তী যে আবার অর্ডারটা পড়বে, সেই অর্ডারের সাথে ওই রিচের টাকাটা আবার কাটবে। তাহলে কি হলো, ও আবার পরবর্তী অর্ডারে $2 চার্জ করলো। রিচ করার আরো 5-6 হাজার মানুষের কাছে 5-6 ঘন্টা দেখাতে কারো অর্ডার নিয়ে আসতে পারে নাই, কনভিন্স করতে পারে নাই। যখন কনভিন্স করছে একটা অর্ডার করছে, তখন ওখানে $2 চার্জ করে দিচ্ছে। আবার পরপর একটা অর্ডার করছে, সেটাতে পড়ছে $1-1.5।
আবার একটা পরপর অর্ডার পড়ছে, সেটাতে পড়ছে $1, আবার একটা অর্ডার পড়ছে, সেটা দেখেন 80 সেন্ট 90 সেন্টে চলে আসছে। এবার যদি পরপর অর্ডার করতে থাকে, তার মানে আপনার ভিডিও পারফর্ম করতেছে, আপনার অডিয়েন্স পারফর্ম করতেছে, আপনার ক্যাপশন পারফর্ম করতেছে, আপনার কিওয়ার্ড পারফর্ম করতেছে, আপনার একটা প্রপার ওয়েতে যাচ্ছে। তার মানে আপনি এখন অ্যাডের জন্য ফুললি প্রিপেয়ার্ড, আপনার অ্যাড এবার চলতে থাকে। যদি সাপোজ দেখেন পুরো 12 ঘন্টা ওভার হয়েছে, 12 ঘন্টা ওভার হওয়ার পরে আপনার অ্যাডের কস্টিংটা সেম, $2 $3 করে পারচেস, বাট আপনার পারচেস রেশিও কম, তার মানে আপনার অডিয়েন্স সেগমেন্টের প্রবলেম আছে, আর না হলে ভিডিও সেগমেন্টের প্রবলেম আছে, যার কারণে আপনার মানুষ প্রোডাক্টটা কিনছে না, কারণ হুকড হচ্ছে না। আমরা পেরেশানি হয়ে যায়, প্রচন্ড পেরেশানি হয়ে যায় যে এত সুন্দর করে একটা দিলাম কিন্তু অর্ডার আসতেছে না। ভাই অর্ডার না আসার কারণ আছে তো। আমি তো 3 সেকেন্ডে মানুষকে হুক করতে হবে। আপনারা যে এই যে ভিডিওটা দেখলেন, দেখতে দেখতে আপনার যদি স্ক্রল করতে করতে আটকাতে হবে। আপনাকে যদি না আটকাতে পারে, আপনি ভিডিও দেখেই যাচ্ছেন, স্ক্রল করে যাচ্ছেন, দেখেই যাচ্ছেন, স্ক্রল করে যাচ্ছেন, আপনার ইন্টারেস্ট ফিল হচ্ছে না। তা আপনার ভিতরে যদি আমি কিউরিসিটি তৈরি না করতে পারি অ্যাড দেখিয়ে, তাহলে হোয়াই আমি আপনাকে কিভাবে আপনাকে পুরো ভিডিওটা দেখাবো, প্রোডাক্ট অর্ডার করাবো? তো প্রথম 3 সেকেন্ডে আমাকে অবশ্যই হুক করতে হবে কাস্টমারকে। কাস্টমারকে যদি 3 সেকেন্ডে হুক করতে পারি, বাকি 10 সেকেন্ড ও দেখবে। তাহলে এই 10 সেকেন্ডে কি করতে হবে, আমাকে টোটাল প্রোডাক্টের ইনফরমেশন পাস করতে হবে। বাকি যদি আরো ভিডিও লেন্থ করি, তাহলে 40 সেকেন্ড, বেশি থেকে 1 মিনিট, তার বেশি লেন্থ করবো না। এই 1 মিনিটে কি দেখাবো, আমি প্রোডাক্টটা কেন ইউজ করবে, প্রোডাক্টটা কি আছে, প্রোডাক্টটা ওভারভিউ কেমন, প্রিভিয়াস কাস্টমার রিভিউ কেমন, এইরকম আরো বিভিন্ন কিছু আলোচনা থাকতে পারে। সেটার কারণে প্রোডাক্টের লেন্থ 1 মিনিট হতে পারে, কিন্তু আমি সাজেস্ট করবো 40 থেকে 45 সেকেন্ডের ভিতরে অ্যাড রাখার জন্য, এর বেশি না যাওয়া। এর ভিতরে সুন্দর একটা স্ক্রিপ্ট তৈরি করা, সেই স্ক্রিপ্ট তৈরি করে সুন্দর করে একটা ভিডিও জেনারেট করা। ভিডিওর ওপরে ভাই কন্টেন্টের যুগ এখন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল এভলিউশন। এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল এভলিউশনে কন্টেন্টের যুগ ছাড়া আর কিছু নাই। কন্টেন্ট, কন্টেন্ট কি, ভিডিও কন্টেন্ট। আপনি ভিডিও ছাড়া দেখেন পোস্টার কতজন দেয়, ছবি এখন কতজন মানুষ আপলোড করে। সবাই দেখেন এখন ফ্রিল্যান্স ইনফ্লুয়েন্সার হতে চায়। প্রত্যেকটা মানুষ ফেসবুক থেকে যখন ইনকাম করা যায়, এটা ভাইরাল হয়েছে, তখন দেখেন সবাই ভিডিও বানায়। একটা জাস্ট খাইতে গেছে কোথাও, সেটাও ভিডিও বানাচ্ছে, হাঁটতেছে সেটাও ভিডিও বানাচ্ছে, কৌতুক হচ্ছে ভিডিও বানাচ্ছে, রাস্তায় কেউ পড়ে গেছে সেটাতে ভিডিও বানাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্ট করছে সেটাতে ভিডিও বানাচ্ছে। সবাই এখন টেন্ডেন্সি ভাইরাল হবো, ভাইরাল হবো, ভাইরাল হবো, ফেসবুক থেকে ইনকাম করবো। তো এই যে ভিডিও কনসেপ্ট, আপনি যদি ভিডিওতে অ্যাড না দেখান, ওই পোস্টার ইমেজ অ্যাডে আপনার কোনো লাভ নাই। মেইন থিম মাথা রাখবেন খুব সুন্দর করে, পোস্টার ইমেজ অ্যাডে কোনো লাভ নাই। মানুষের ইচ্ছা হবে, প্রচুর মেসেজ আসবে, আপনি মেসেজ অ্যাড দিলেন, ভাই আমার প্রচুর মেসেজ আসে, বা প্রচুর মেসেজ আপনার অর্ডার করা আসে। সারা জীবন কি 500 টাকায় 2টা সেল করবেন? তো করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনার এই কোর্স শেখাই লাগবে না, দরকার নেই শেখার। বাট 500 টাকায় যদি আপনি মনে করেন না, 500 টাকা না, আমি $10 খরচ করবো ডেলি, ডেলি 7টা অর্ডার ফেলবো, 7টা অর্ডার আমার ডেলিভারি যাবে, তো 7টা অর্ডারে আমার থাকবে কত? ফেসবুক ক্যাম্পেইনে আমার খরচ হবে 700 টাকা, 100 টাকা করে পার অর্ডার, 700 টাকা, ধরলাম 150 টাকা করে পার অর্ডার। বাকি আমার প্রোডাক্টের রেভিনিউ থেকে আমি 300 টাকা যদি লাভ রাখি, 150 টাকা ছেড়ে দিব, আর 150 টাকা আমি লাভ রাখবো, কিন্তু অর্ডার রেশিও বাড়ুক, আমার আমার ডেলিভারি রেশিও বাড়ুক। যদি এই চিন্তা মাথায় রাখেন, তাহলে প্রপার এই ক্লাস, এই কোর্স আপনাদের জন্য। যদি মনে করেন যে না, আমি জাস্ট 500 টাকা দিয়ে মেসেজ নিয়ে হ্যাপি আছি, এই কোর্স আপনার জন্য না। আপনি 500 টাকা মেসেজ ক্যাম্পেইন সারা জীবন ছেড়ে দেন। ফেসবুকে মেসেজ আসুক, মেসেঞ্জারে মেসেজ আসলে কোনো কাস্টমার যদি আপনাকে রিপ্লাই না করে, আপনি কাস্টমারকে রিপ্লাই দিতে পারেন? আপনার যদি মেসেজ আসলো, সেই কাস্টমারকে আপনি বলেন, জি স্যার আপনার কোন প্রোডাক্টটি পছন্দ আপনি বলুন। কাস্টমার যদি রিপ্লাই না করে, আপনি সারা জীবন রিপ্লাই করুন, রিপ্লাই করুন, বলুন কোনটা লাগবে, কোনটা লাগবে, সেই কাস্টমার যদি দেখি সিন করে রেখে দেয়, আপনার কিছু বলার আছে? বলার নেই। যদি আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, তাহলে আপনি কাজের কাজ করছেন। হোয়াটসঅ্যাপে যদি সে অনলাইনে না থাকে, নাম্বারটা নিয়ে আপনি তাকে ফোন দিতে পারতেছেন। স্যার আপনি একটা অর্ডার করেছিলেন আমাদের হিঙ্গারি ব্র্যান্ডে, স্যার যেহেতু আপনি অর্ডার করেছিলেন, আপনার ঠিকানা দেওয়া দেখতে পাচ্ছি অমুক জায়গায়, আমি টোটাল প্রোডাক্টের প্রাইস এত, আমি কি প্রোডাক্টটা ডেলিভারি করবো, কনফার্ম করবো? হ্যাঁ জি ভাই, আমার তো মনে আছে, হ্যাঁ হ্যাঁ কনফার্ম করে দেন, কনফার্ম করে দেন। তাহলে আমি অর্ডারটা কনফার্ম করলাম। এখন এইটাতেও প্রবলেম আছে, এটাতে প্রবলেম নেই যে তা না, এটাতেও প্রবলেম আছে। কেমন? পুরো বাংলাদেশের ভিতরে, বিশ্বে না, পুরো বাংলাদেশের ভিতরে এই যে আমাদের এখন অনলাইন পারচেস, পেজ থেকে, ওয়েবসাইট থেকে অর্ডার হচ্ছে, এই অর্ডারে 23% অর্ডার ক্যান্সেল হয়, 23% অর্ডার ক্যান্সেল হয়, এই রেশিওটা আছে এখন। 100%, মনে করেন 100টা অর্ডার আসছে, 23টা অর্ডার ক্যান্সেল হয় ডেলিভারি করার পরে। কাস্টমার কি করে? আবেগে অর্ডার করে ফেলছে। এই অডিয়েন্স আপনি ফেসবুক থেকে কোনো সময় বাদ দিতে পারবেন না। আমি এটারও ডেফিনিশন দিচ্ছি কেন। আপনি ফেসবুক থেকে মনে করেন আমি একটা অর্ডার দেখলাম, ভিডিও দেখলাম, পছন্দ হয়েছে, আবেগে অর্ডার করে ফেলছি। এখন পরে যে দেখি পকেটে টাকা নাই, যেটা আমি আসলে অর্ডার করছি সেটা এই যে 6,370 টাকা।
এখন পকেটে দেখে আমার আছে মাত্র 1,000 টাকা, এখন বাকি 5,307 টাকা কোথাতে ম্যানেজ করবো? এখন যদি কল করে তাহলে কি বলবো? হয় কল ধরবো না, আর নাহলে বলবো ভাই আমি অর্ডারটা নিবো না, কিছু মনে করেন না। আর যদি অর্ডার চলেও আসে, আমি বললাম হ্যাঁ ভাই অর্ডারটা পাঠা দেন, তখন দেখি আমার আসলে পকেটে টাকা নেই, তখন ফোন ধরবো না, ব্ল্যাক লিস্টের দিকে দিব। আমরা দেখি না যারা পাঠাও থেকে বা স্ট্রিট ফাস্ট থেকে বা ক্যারিবি থেকে ফোন দেয়, তাদের স্প্যামার আসে, স্প্যামার কলার। কেন? কেন জানেন? যারা হচ্ছে এই যে অর্ডারগুলো নেয় না, ডেলিভারি নেয় না, তাদেরকে ওরা ব্লক মেরে দেয়। ব্লক মেরে দেওয়ার কারণে স্প্যামার কলার হিসেবে আসে, স্প্যামার কলার। তো এইখানে কত বড় একটা প্রবলেম দেখতে পাচ্ছেন? অন্যায় করছি আমরাই, আবার তাদেরকে স্প্যামার বানিয়ে দিচ্ছি, আবার তারা কল করলে স্প্যামার কল দিচ্ছে, এই ভাই আপনি তুমি বাটপার, তুমি চিটার। জিনিসটা এরকম, মানে আমাদের সাইকোলজি আমরাই নষ্ট করছি, আমাদের অডিয়েন্স সেগমেন্ট আমরাই নষ্ট করছি, নষ্ট করে আমরাই আবার বলছি অডিয়েন্স কেন আসে না। জিনিসটা এমন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যেটা বলবো যে যখন আমরা এই পারচেস ক্যাম্পেইন দিব, ফেসবুক থেকে সেলস ক্যাম্পেইন দিব, আবার ইনস্টাগ্রাম থেকে দিব, এমনকি বাংলাদেশে যদি বলি টিকটক, টিকটক কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম, তাই না? বাংলাদেশে টিকটক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করার সুযোগ আছে, কিন্তু বাংলাদেশে টিকটক ড্যাশবোর্ড পাওয়া যায় না, টিকটকের বিজনেস সেন্টার পাওয়া যায় না, কারণ তারা এখনো বাংলাদেশে অ্যাপ্রুভাল দেয় নাই। ফেসবুক যেমন 2016-17 সালে অ্যাড অ্যাকাউন্ট করলেই ডিসেবল করে দিত, বিজনেস ম্যানেজার ডিসেবল করে দিত, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, অ্যাপ্রুভাল নাই, বহুত প্রবলেম, অনেক প্রবলেম ফেস করছি, অনেক স্ট্রাগল করছি আমরা। এখন কিন্তু ফেসবুকের মেটাতে এই ইস্যুগুলো নাই, ক্রিয়েট করলে মোটামুটি পাওয়া যায়, কিন্তু কিছু আইপি জনিত ইস্যুতে মাঝে মাঝে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়, মাঝে মাঝে, খুব রেয়ার, শতকরায় 2 জন 3 জন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে মেটা এই টিকটকে যেটা হয়েছে, টিকটকে ড্যাশবোর্ড লঞ্চ করা নাই, বাট আমরা টিকটক ইউজ করতে পারবো, টিকটকেও ক্যাম্পেইন দিতে পারবো। টিকটকে অনেক বড় একটা অডিয়েন্স আছে, যে অডিয়েন্সকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের সেল জেনারেট করতে পারবো। তো সেটাও আমাদের এই কোর্সে ইনক্লুড করেছি আমরা, এটা আমাদের কোর্সে ছিল না, বাট আমরা কোর্সে ইনক্লুড করেছি, যেটা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ বিজনেস এন্টারপ্রেনারশিপ কোর্সে, যেটা আমাদের ব্যাচ 3 যারা যে ক্লাস কোর্সটা করছে। তো সেখানে টিকটক মার্কেটিংটা আমরা দেখে পুরোপুরি টিকটকে অ্যাড দিব। তো সবকিছু মোটামুটি যদি আলোচনা করি আরো লং হবে, অনেক কিছু আলোচনা হবে। তো আমরা যেটা বুঝলাম যে অ্যালগোরিদমটা কাজ করে কিভাবে, অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, অ্যালগোরিদমটা কাজ করে হচ্ছে যখন আমরা ফেসবুকে ক্যাম্পেইন দিই, আমরা একটু ক্যাম্পেইন চলে যাই, অ্যাড ম্যানেজারে চলে যাই, তাহলে বুঝতে অসুবিধা হবে আরো। আমরা সাপোজ আমি এটা চেঞ্জ করি, আমি অ্যাড ম্যানেজার সুইচ করলাম আর কি, হ্যাঁ। তো অন্য একটা অ্যাড ম্যানেজারে যাচ্ছি, এইখান থেকে আমি একটা অ্যাড ক্রিয়েট করব। আমরা যে অ্যাড দেখি না, এই অ্যাড ক্রিয়েট করে আজকে আপনাদের কাছে পাঠিয়েও দিব, এবং আপনারা দেখবেন অ্যাড কিভাবে দেখা যায়, ঠিক আছে? দেখি আমাদের এখানে ক্রিয়েট ক্যাম্পেইন চলে এসেছে, আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। যেটা আমরা দেখে থাকি সচরাচর ফেসবুকে, আমরা একটু ফেসবুকে যাই, যেটা আপনারা জানেন। আমি আমার প্রোফাইলেই যাই, এখানে আসার পরে এই দেখেন বুস্ট পোস্ট, আমরা মনে করি যে এটা দিয়ে অ্যাড দেখায়, তাই না? এটা দিয়েই অ্যাড দেখানো যায়। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ফেসবুকের একটা ফাঁদ, আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম প্রফিট করার জন্য, আমরা যারা উদ্যোক্তা আছি তাদের কাছ থেকে ম্যাক্সিমাম প্রফিট করার জন্য একটা ফাঁদ। এই বুস্ট পোস্ট কোনো প্রফেশনাল ক্যাম্পেইন না, ক্যাম্পেইন হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড সেন্টার তৈরি করে সেখান থেকে অ্যাড দেওয়া। আমরা একটা বিজনেস ম্যানেজার আছে, সেখান থেকে আমরা অ্যাড সেন্টারে আসলাম, অ্যাড সেন্টারে এসে এই যে এই ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম, এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকে আমরা অ্যাডটা দিব। এখানে দেখেন কি কি অ্যাড আছে অপশন, এখানে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। প্রত্যেকটা কাজ কি? অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে আমাদের বিজনেসের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মানুষকে জানানো। ফুল সেটআপ একটা ওয়েবসাইটের প্রাইস কত নিবেন? আচ্ছা ভাইয়া, এগুলো নিয়ে সব আলোচনা করব, আমরা ওয়েবসাইট ফ্রিতে দিব, আমরা আমাদের কোর্সে ওয়েবসাইট ফ্রিতে দিব, এটা নিয়ে হেডেক নেওয়ার কোনো কারণ নাই। আমরা এখন কোনো প্রশ্ন করবো না, আমি প্রশ্ন করলে অ্যান্সার দিবেন, আদারওয়াইজ সবাই একটু নীরব থাকি, আমরা একটু দেখি, ঠিক আছে? আমি এটা মিনিমাইজ করে দিলাম। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা, মানুষের কাছে পরিচিত করা। বারবার দেখবেন, অনেক সময় দেখবেন যে একটা অ্যাড বারবার আসতেছে, বারবার আসতেছে, আপনি পজ করতেছেন, ঘুরে চলে যাচ্ছেন, আবার আসতেছে, আবার চলে যাচ্ছেন, আবার আসতেছে, ইউটিউবে যাচ্ছেন, আবার আসতেছে, ইনস্টাগ্রামে যাচ্ছেন, আবার আসতেছে, একই ভিডিও। এটা হচ্ছে অ্যাওয়ারনেস। বিরক্ত বোধ করিও মানুষকে বারবার দেখানো, কি কোথা থেকে একটা আসছে, অমুক পেজ থেকে, মুখস্থ হয়ে যাবে আপনার। বিরক্ত করা, মানুষকে বিরক্ত করা, অ্যাড হচ্ছে অ্যাওয়ারনেস। বারবার মানুষকে অ্যাড দেখিয়ে কোম্পানির নামটাকে চেনানো।
যখন আপনি কোম্পানির নামটা চিনে যাবেন, যেমন ইভেলির কথা ধরি আমরা, ইভেলি যখন 17 সালে কি করলো, ওরা ব্যাচেলার পয়েন্টে ইভেলি প্রমোশন করলো, ওরা অ্যাডে প্রমোশন করলো, ওরা ইউটিউবে প্রমোশন করলো, ওরা ব্যাংকের সাথে প্রমোশনে গেল, ওরা বাইকের সাথে প্রমোশনে গেল, ওরা ওয়ালটনের সাথে প্রমোশনে গেল, কি হলো, যে কোনো জায়গায় যান ইভ্যালি, যেখানেই যান ইভ্যালি, কথায় কথায় ইভ্যালি। ইভ্যালি ইজ এ সাইক্লোন, ধাত্তারি কি ইভ্যালি ইজ এ সাইক্লোন, মানে এটা একটা কমন ওয়ার্ড হয়ে গেল। তো এটা দেখবেন নর্মালি যখন একটা জিনিস বারবার মানুষের সামনে আসে, মানুষ কিন্তু ওইটাকে কি করে, অবজার্ভ করে ফেলে, গ্রাফ করে ফেলে। গ্রাফ করার পরে কি হয়, সেটা তার মনের ভিতরে অলস টাইম নাড়া দেয়। ডাক্তারি কি ইভ্যালি ইভ্যালি ইভ্যালিতে সাইক্লোন, মনের অজান্তে গানটা গেয়ে ফেলবেন, জিনিসটা এরকম। তো এই সিচুয়েশনটা ক্রিয়েট করাকে বলে অ্যাওয়ারনেস, মানুষকে অ্যাওয়ার করা, বারবার পোক করা, মানুষকে বারবার বোঝানো যে আমি একটা পেজ তোমাকে বারবার নক করছি, তুমি বিরক্ত হলেও আমাকে চিনো। যখন চিনে গেল মানুষ, তাহলে সেটা চিনলো কার মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে। দেখেন এখানে লেখা আছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ। আমরা যে ভিডিও দিয়ে দিব সেই ভিডিওতে ভিউজ আসবে, অ্যাওয়ারনেস হবে, মানুষ চিনবে আমাদেরকে, এবং রিচ হবে, আমার বিজনেসটা পেজটা রিচ হবে। এরপরে দেখেন কি ট্রাফিক। ট্রাফিকের কাজ কি? ট্রাফিকের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা। আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কি হবে, লিঙ্ক ক্লিক হবে। লিঙ্ক ক্লিক হলে আমার লাভ কি? ল্যান্ডিং পেজ ভিউ করলে আমার লাভ কি? এটা একটা প্রশ্ন না? দেখেন লাভটা এবার দেখাই। আমরা আবার হিঙ্গের ব্র্যান্ডের ওয়েবসাইটে চলে গেলাম, একদম হোম পেজে। এই যে আমি হোম পেজে আসলাম, লোড নিচ্ছে, একটু ওয়েট করি। ওকে, এই যে আমরা হোম পেজে আসলাম, হোম পেজে আসার পরে এটা তো আমি একটা ট্রাফিক, মানে ফেসবুকের ভাষায় ট্রাফিক বলতে কি বোঝায়, অডিয়েন্সকে বোঝায়, আমাদেরকে বোঝায়। আপনারা সবাই আজকে আমার ট্রাফিক, ভিজিটর। ট্রাফিক অর্থাৎ ভিজিটর, এটা রোডের ট্রাফিক না, ঠিক আছে? ট্রাফিক অর্থ ফেসবুকের ভাষায় বা অ্যাড ম্যানেজারের ভাষায় ভিজিটর, যারা দেখতে আসে। তো এই যে আপনারা সবাই ট্রাফিক, আমি নিজে একজন ট্রাফিক, আমি একা একজন ট্রাফিক, এই ওয়েবসাইটে ভিজিট করছি, হিঙ্গারি ব্র্যান্ডের ওয়েবসাইটে ভিজিট করলাম। ভিজিট করার পরে দেখেন পিক্সেল ট্র্যাক করেছে পেজ ভিউ। আমি একজন মানুষ তার ওয়েবসাইটে ভিউ করেছি, পেজ ভিউ কাউন্ট করেছে, ইভেন্ট, মানে আমি যে ওয়েবসাইটে এসে একটা ইভেন্ট করেছি, মানে দেখেছি, সেটা কিন্তু ফেসবুক আমাকে ট্র্যাক করে ফেলেছে, আমার ফেসবুক থেকে ওয়েবসাইটে এসেছি, ট্র্যাক করে ফেলেছে। কার মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। এটা আমরা আরো ইনডেপথ যখন ক্লাসে যাব, আমাদের মেটা মার্কেটিং যেটা বিজনেস এন্টারপ্রেনারশিপ কোর্সে, সেখানে ব্রেকডাউনে আছে। তো এইটা দেখার পরে এরপরে পরবর্তীতে কি, এর পরবর্তীতে হচ্ছে আমি যদি একটা প্রোডাক্ট ভিউ করি, সাপোজ আমি এখান থেকে ওয়ালেটে গেলাম, ওয়ালেটে আসার পরে দেখি আমাদের এখানে কি ইভেন্ট আসে। এখানে পেজ ভিউ, মানে আমি এই পেজটা ভিউ করেছি। এখন আমি এই প্রোডাক্টে ক্লিক করব, জাস্ট এই প্রোডাক্টের ভিতরে যাব। মানে এই প্রোডাক্টের ভিউ করলাম, তাহলে কি আমি একটা কন্টেন্ট ভিউ করলাম, মানে এটা একটা কন্টেন্ট না? আমরা তো সবাই জানি যে এটা একটা কন্টেন্ট, ভিডিও একটা কন্টেন্ট, ইমেজ একটা কন্টেন্ট, টেক্সট একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট। তাহলে একটা কন্টেন্টকে আমি ভিউ করলাম। ফেসবুক দেখেন একটা ভিউ কন্টেন্ট একটা ইভেন্ট কাউন্ট করছে, ভিউ কন্টেন্ট, মানে তার ওয়েবসাইটে আমি একটা কন্টেন্ট ভিউ করেছি, তাহলে ভিউ কন্টেন্ট সে কাউন্ট করেছে। আমার ইউআরএল সহ আমার আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু ট্র্যাক করেছে, যাতে এই ইভেন্টে আমি পড়ি। এবার আমি কি করব, আমি বাই ইট, আমি বাই নাওতে ক্লিক করলাম, আমি এটা কিনবো। কেনার পরে দেখি ফেসবুক আমাদের কি টার্গেট করেছে, ইনিশিয়েট চেক আউট, মানে আমি এই প্রোডাক্টটা কিনতে চলেছি, ইনিশিয়েট করেছি চেক আউট করার জন্য, প্রোডাক্টটা পারচেস করার জন্য আমি ইনিশিয়েটিভ নিয়েছি। ইনিশিয়েট চেক আউট তারা কি আমার ইভেন্টটা ট্র্যাক করে ফেলেছে। এরপরে দেখেন আমি যদি ইনফরমেশন সব কিছু দিয়ে আমি কমপ্লিট অর্ডার যাই, আমার ওনার একটা খরচ হইলই, যাই হোক অর্ডারটা দিয়ে দিলাম। এখন দেখি তো কি হচ্ছে, এখন কি হওয়া উচিত আপনাদের মতে, একটু চ্যাট বক্সে লিখেন তো এখন কি হওয়া উচিত, চ্যাট বক্সে লিখেন। এখন এখন যে পেজে আছি আমরা, আমরা তো অর্ডার করে ফেলছি, তাহলে এখন কি হওয়া উচিত ইভেন্টে? চ্যাট বক্সে লিখেন তো, সবাই আমরা চ্যাট বক্সে লিখবো। ওয়েবসাইট ভিউ করলাম, ভিউ পেজ ভিউ, একটা প্রোডাক্ট ভিউ করলাম, ভিউ কন্টেন্ট, যখন একটা পেমেন্ট করতে চাইলাম, প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম, ইনিশিয়েট চেক আউট, এখন প্রোডাক্টটা কিনে ফেলেছি। এখন তাহলে কি আসবে, কি আসা উচিত ছিল, সবাই বলবো আমরা। কনফার্ম অর্ডার, অর্ডার করতে, আহ, আচ্ছা, আর বাকিরা ওয়েলকাম, আচ্ছা, আর অর্ডার ডান, চেক আউট, কি কি আসতে পারে দেখি আমরা আজকে সবার অবজারভেশন নেই, কি আসতে পারে।
এই ইভেন্টটা কি আসতে পারে? না জানলে কোনো সমস্যা নেই, বাট যারা জানি বা যেটুকু মাথায় আসতেছে বলতে হবে। আমার ক্লাসে চুপচাপ থাকা যাবে না। আমি যখন প্রশ্ন করবো অবশ্যই করতে হবে, রেসপন্স করতে হবে। ওয়েলকাম উইথ আস, হ্যাঁ হতে পারে। বাকিরা এখন কি আসা উচিত? অর্ডারটা তো কমপ্লিট করেছি, এখন ইভেন্টটা কি কাউন্ট করা উচিত, যেটা ফেসবুক বুঝতে পারবে যে আমি অর্ডার কমপ্লিট করেছি? ফেসবুক অর্ডার কনফার্ম কন্টেন্ট করবে, কাউন্ট করবে। আচ্ছা আচ্ছা, আমি বলেই দিই, কিপ টাচ কাস্টমার। আচ্ছা, আমরা এখানে পাবো পারচেজ ডান। আমরা যখন এই অর্ডারটা করলাম, অর্ডারটা করার পরে কি হলো, পারচেজ হয়ে গেল না? আমরা পারচেজ করে ফেলাম না? তাই পারচেজ ডান, দেখি তো আমাদের পারচেজ ডান হয়েছে কিনা। নো পিক্সেল ফাউন্ড, আমরা আবার একটু রিলোড দিই। এখানে আসবে পারচেজ ডান। আজকে মেটা মার্কেটিং আমরা যখন ক্রিয়েট ক্যাম্পেইন করলাম, ক্রিয়েট ক্যাম্পেইন করে আমরা টোটাল বিষয়গুলো নিয়ে আমরা দেখলাম। এখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিচ্ছি, মানে মেসেজ ক্যাম্পেইন দিব আমাদের পেজের মাধ্যমে। তো মেসেজ ক্যাম্পেইন দেওয়ার জন্য আমার কি ক্যাম্পেইনের নাম যেটা আছে সেটা আমরা আমাদের প্রোডাক্ট, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টের নাম দিব। এরপরে আমাদের প্রোডাক্ট টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ, ঠিক আছে, এঙ্গেজমেন্ট। এখানে আমাদের এই অপশনের প্রথম অপশনে আর কোনো কাজ নাই। এই অপশনে আমাদের ক্যাম্পেইন অপশনে আর কোনো কাজ নাই। এরপরে যেতে হবে অ্যাড সেট। অ্যাড সেটে আসবো। অ্যাড সেটে আসার পরে আমাদের ক্যাম্পেইনের যে প্রোডাক্টের নাম সেই প্রোডাক্টের নামটা আবার দিব। দেওয়ার পরে এখানে দেখেন কনভার্সন। কনভার্সনটা কোথায় হবে? আমরা যে অ্যাডটা দিব সেই অ্যাডটা কোথায় যাবে, প্লেসমেন্টটা কোথায় হবে? সেই প্লেসমেন্টটা হবে ডেস্টিনেশন মেসেজ। ডেস্টিনেশন হবে কি? মেসেজ, যেখানে মেসেজ ক্যাম্পেইন করবো আমরা। ডেস্টিনেশন মেসেজ দিয়ে দিলাম। এরপরে কি, আমাদের ফেসবুক পেজটাকে সিলেক্ট করতে হবে। ফেসবুক পেজটাকে সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের খুঁজে নেই আমরা আসলে কোন পেজ অ্যাড দিব। আমরা অ্যাড দিব, সাপোজ আমাদের সলভেক্সাতেই অ্যাড দিব। আমরা সলভেক্সা 24 টেকনোলজিস লিমিটেড সেট করলাম। আচ্ছা, একটু স্লো কাজ করছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ফেসবুক পেজ গ্যাজেট সিলেক্ট হয়েছে, হ্যাঁ গ্যাজেটটাতে আমরা অ্যাড করব। আমরা এখানে কি মেসেঞ্জার অপশন যেটা রয়েছে, কারণ এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপটা কানেক্টেড না, এই জন্য হোয়াটসঅ্যাপটা আসেনি, ঠিক আছে। শুধু মেসেঞ্জার কানেক্ট আছে, এই জন্য মেসেঞ্জার এখানে সিলেক্ট আছে। এখানে আমরা ইনস্টাগ্রাম মেসেজ, আমরা যদি চাই মেসেঞ্জার অ্যাড দিব না, তাহলে মেসেঞ্জার কোথা থেকে তুলবো, এখান থেকে চেকবক্সটা উঠিয়ে দিব, দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা থাকবে সেটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। এরপর আমরা কি করবো, আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারবো আমাদের পারফরমেন্স গোল। অবশ্যই নাম্বার অফ কনভার্সন থাকবে। নাম্বার অফ ক্লিকে যদি দেই তাহলে ক্লিক করলে টাকা কেটে নিয়ে যাবে, বাট আমি যদি নাম্বার অফ কনভার্সন রাখি তাহলে আমার মেসেজগুলো আসতে থাকবে। এরপরে যদি আমরা একটু নিচে আসি, আমাদের ডেইলি বাজেট ফিক্সড করতে হবে। তো ফেসবুকে আমি সবাইকে বলবো যে $4-5 আসলে অ্যাকচুয়াল ক্যাম্পেইন হয় না। $4-5 অ্যাকচুয়াল ক্যাম্পেইন হয় না, কারণ $4-5 ফেসবুক রিচ করতেই নিয়ে নেয়। তাহলে আমার রেজাল্ট আসবে কি? ভাই আমি $5 দিয়ে ক্যাম্পেইন রান করেছি, আমার মাত্র 10টা এসএমএস এসছে, আমার একটাও এসএমএস আসে নাই, ক্যাম্পেইন কেটে যাচ্ছে। আস্তে আস্তে আসবে। $5 ক্যাম্পেইন রান করতে পারবেন, কিন্তু প্রথম 2 দিন ভালো রেসপন্স পাবেন না, 3 দিনের মাথায় যে ভালো রেসপন্স পাবেন, কারণ ও রিচ করিয়ে নিয়ে রিচের টাকাটা কেটে নিয়ে তারপর আপনাকে রেসপন্স দিবে। কিন্তু অ্যাটলিস্ট আমি বলবো এখানে সর্বনিম্ন বাজেট $10 রাখতে, তাহলে দিনের দিন আপনি 3 থেকে 4 ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। দেখেন $10 এখানে কত দেখাচ্ছে, 19 থেকে 56টা মেসেজ। তাহলে 19 থেকে 56টা মেসেজ যদি আমার লাগে $10, তাহলে এখন বাংলাদেশ রেট হচ্ছে 10 × 125 বাংলাদেশ রেট, ডলার রেট, তাহলে 1250 টাকা। তো 1250 টাকা ভাগ আমার এসএমএস আসবে 56টা, আমি অ্যাভারেজ মিডিল পয়েন্ট ধরলাম যে 40টা মেসেজ আসবে। 40 পার মেসেজে আমার খরচ হবে 31 টাকা 25 পয়সা পার মেসেজে। তো পার মেসেজে 31 টাকা 35 পয়সা খরচ করে আমি প্রত্যেকটা মেসেজে কি সেল করতে পারবো? পারবো না। আমার হয়তো সর্বোচ্চ 3টা থেকে 2টা, 2টা থেকে 3টা অথবা 5টা সেল হতে পারে সর্বোচ্চ। কিন্তু ওয়েবসাইটে যখন যাবে আপনার পার পারচেসে নিবে ওরা মিনিমাম $1 থেকে $1.5। তো $1 থেকে $1.5 মানে আমি যদি এটাকে করি, $1 সমান 125 টাকা, তাহলে 125 ভাগ 1.5, 83 টাকা অথবা
আপনার 100 টাকা বা 120 টাকা পড়বে পার পারচেজ, কিন্তু আপনার সেল কনফার্ম সেল, আপনার সেল হবে কনফার্ম সেল। এখন দেখেন কনভার্সন রেশিও আর একটু ক্লিয়ার করে দিই। কনভার্সন রেশিও আমি আপনাদের ভিজুয়াল ক্যালকুলেটর দিয়ে দেখাই। সাপোজ আমি এখানে কি করছি, আমি এখানে হচ্ছে ক্যাম্পেইন ছাড়ছি $10 দিয়ে, সেখানে 1250 টাকা আমার খরচ, $10 বাংলাদেশ টাকা। তো 1250 টাকা খরচে আমি মেসেজ পাচ্ছি ভাগ 40, কারণ দুইটার অ্যাভারেজ ধরেছি 19, 56, দুইটার অ্যাভারেজ ধরেছি 40টা মেসেজ পাবো। 40টা মেসেজে আমার কত টাকা খরচ হচ্ছে পার মেসেজে? আমার 31 টাকা 50 পয়সা খরচ হচ্ছে পার মেসেজে। এখন এখান থেকে যদি সেল হয় আমার মাত্র 3টা, তাহলে আমি এখন চলে আসি 3টা সেলে। তাহলে আমার এখানে 1250 ভাগ 3, পার সেলে কত খরচ পড়লো? 416 টাকা। বুঝতে পারতেছেন কিছু? আমার 1250 টাকা ক্যাম্পেইন, আমি আবার ব্রেকডাউন দিই, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমি ক্যাম্পেইন দিচ্ছি বুস্টিং, সেখানে মেসেজ সিলেক্ট করছি, মেসেজ দিবে আমার কাছে অনেক মানুষ মেসেজ আসবে। তাহলে আমি বাজেট হচ্ছে আমার ডেলি বাজেট $10, মানে বাংলাদেশ রেটে 1250 টাকা, ভাগ আমার মেসেজ আসবে কয়টা সারাদিনে? 19 থেকে 56, আমি অ্যাভারেজ করলাম 40, 40 ইকুয়াল 31 টাকা 25 পয়সা পার মেসেজ খরচ। এখন এই 40টা মেসেজ কি আমার সেল হবে? 40 জনের কাছে সেল হবে না। এখান থেকে সর্বোচ্চ সেল আসবে আমার 1টা থেকে 2টা, সর্বোচ্চ 5টা, আমি 5টাই বললাম, আমার সেল 5টা। তাহলে এখন 1250 টাকা আমার 5টাতে কনভার্ট হবে না? তখন কি আর 40টাতে কনভার্ট হবে? কারণ আমার সেল আসতে লেগেছে কত? 5টা সেল। 40টা এসএমএস এর ভিতরে 5টা সেল হয়েছে, মানে 5টা আমার কনভার্সন হয়েছে। তাহলে 1250 টাকায় আমার 5টা সেল হয়েছে। তাহলে আমি এখন যদি ভাগ করি 1250 ভাগ 5, পার সেলে আমার 250 টাকা খরচ, পার সেলে আমার 250 টাকা খরচ। তাহলে আমি 40টা এসএমএস নিয়ে মানুষের সাথে কথা বলছি, বিরক্ত হচ্ছি, নিজের মেন্টালিটি নষ্ট করছি, সেটা কেন? ওয়াই কেন সেটা করবো? আমি 250 টাকা পার সেল পারচেসে দিয়ে দিই না, পার সেল ক্যাম্পেইনে দিয়ে দিই। ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইটে আসবা, ভাই তুমি আমার ওয়েবসাইটে অর্ডার করবা, অর্ডার করে চলে যাবা, আমি তোমার প্রোডাক্টটা ডেলিভারি করে দিব। দ্যাটস ইট। আমার 5টা সেল হতে খরচ হবে 250 টাকা করে পার সেল। তাহলে সেই তো একই জিনিস, তাহলে আমি কেন সেলস ক্যাম্পেইনে যাবো না? আমি সেলস ক্যাম্পেইনে গেলে আমি 250 টাকা না, আমি 120 টাকাও সেল আনতে পারবো। তাহলে আমার আরো 134 টাকা সেভ হবে, 140 টাকা সেভ হবে। আমরা শুধু এই জিনিসগুলো জানি না বলে আজকে এখনো পর্যন্ত ডে বাই ডে আমরা ভুল করেই যাচ্ছি, মেসেজ করছি, বুস্টিং ক্যাম্পেইন দিচ্ছি, ভুল করেই যাচ্ছি। বাট সর্ব বেস্ট ওয়ে সেলস ক্যাম্পেইন দেওয়া, একটা ওয়েবসাইট থাকা যেখানে আমরা ভালো পারফরমেন্স পাবো। জাস্ট যেহেতু আমরা এখনো সামনের দিকে আগাবো, সেইখানে আমরা পিক্সেল সেট আপ করে দেন আমরা হচ্ছে ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন দিব। আজকে হচ্ছে মেসেজ ক্যাম্পেইনটা সেট আপ করে কিভাবে সেটা দেখাই, অ্যাড ম্যানেজার থেকে কিভাবে সেট আপ করছি সেটা দেখাচ্ছি, পাশাপাশি কিভাবে আসলে অ্যাডটা শো করবে আপনাদেরকে লিঙ্ক দিব, অ্যাড পাবলিশ করার আগে আপনারা সবাই অ্যাড দেখতে পাবেন যে একটা আসলে এইভাবে দেয়, আপনারা আজকে বুঝতে পারবেন। অনেকে হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। আপনারা অনেকে হয়তো জানেন যে কি এমন নতুন কিছু শেখাচ্ছে, এটা তো আমি জানি, বাট যারা জানেন না, আজকে অনেকে যুক্ত হয়েছে, অনেকে জানে না, যারা আমার প্রিভিয়াস ব্যাচে তারাও জানে না, তারা আজকে জানতে পারছে। দেন আমাদের এখানে কি অপশন আছে? লোকেশন। আমরা কি করি? লোকেশনটা আইডেন্টিফাই করি না, আমরা বাংলাদেশ সিলেক্ট করেই বসে থাকি। অনেক সময় দেই, কয়েকজন দেই বাংলাদেশ, ঢাকা, খুলনা, সিলেট, অমুক তমুক দিয়ে দিয়ে রাখি, দিয়ে ক্যাম্পেইন ছেড়ে দিই আমাদের যেগুলো পছন্দ হচ্ছে। বাট কখনো কি জানেন আপনার প্রোডাক্টের যে প্রাইস, সেই প্রাইসের কেনার মতো, সেই প্রাইস রেঞ্জে কেনার মতো কাস্টমার কোথায় থাকে, বা কোথায় তাদেরকে অ্যাড দেখালে সেই পার্সনদের কাছে আমি পৌঁছাবো? এটা কি কখনো ভেবে দেখেছেন? যেমন সাপোজ আমি একটু আগে যে প্রোডাক্টটা অর্ডার করলাম, সেই প্রোডাক্টের দাম কত? 6,370 টাকা। 6,370 টাকার প্রোডাক্ট ওয়েবসাইট থেকে পারচেস করবে এই মানুষগুলো কোথায় থাকতে পারে? একটু চ্যাট বক্সে লিখেন তো, আপনাদের অ্যান্সারটা দেখি। সবাই চ্যাট বক্সে লিখবেন যে 6,300 টাকা দামের প্রোডাক্ট যারা কিনবে তারা কোথায় থাকতে পারে, কোন এরিয়াতে থাকতে পারে বেশি? ঢাকা সিটি, বসুন্ধরা সিটি, সিটিতে, গুলশান বনানী, আচ্ছা আর কোথায় থাকতে পারে এই 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 প্রোডাক্টটা কেনার মতো মানুষ? সাভার, ঢাকা বনানী, আচ্ছা গুলশান বনানী, আর ঢাকা সিটি, সিলেট, আর চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, সিলেট, আর
অল অ্যারাউন্ড সিটি, অল অ্যারাউন্ড সিটি হতে পারে, বাট প্রত্যেকটা সিটিতেই এই 6,300 টাকা দামের প্রোডাক্ট কেনার মতো ক্যাপাবিলিটি বা মেন্টালিটি নাই। আপনি ঢাকাতে অ্যাড দেখান, ঢাকার মানুষ একদম ইউজ টু তারা অনলাইনে অর্ডার করতে। কেন? তারা সারাদিন 9টা টু 6টা জব করে। ওয়াইফ কিছু বলছে, হাজবেন্ড কিছু বলছে, বাচ্চা কিছু বলছে, নিয়ে যেতে হবে, অনলাইন অর্ডার করে দেয়। সময় নাই যে একটা শপে যে সেটা পারচেস করে বাসায় নিয়ে যাওয়ার। খাবারটা পর্যন্ত ফুড পান্ডায় অর্ডার হয়। ঢাকাতে দেখান আপনার প্রোডাক্ট ম্যাক্সিমাম সেল হবে। চট্টগ্রামে দেখান একটা বিভাগীয় শহর, শুধুমাত্র বিভাগীয় শহর না, উন্নত শহর, পোর্ট এরিয়া, খুবই মানে পশ টাইপ অফ কাস্টমার ওখানে থাকে, তাদেরকে দেখান, পারচেস করবেন। বাট আপনি যদি সাপোজ আপনি যেটা যেমন কুমিল্লা দেখান, কুমিল্লায় পশ টাইপের মানুষ নেই, আছে, তারা অনলাইনে অর্ডার করে ইউজ টু না, এবং 6,300 দামের প্রোডাক্ট কখনোই না। আপনি খুলনাতে দেখান 6,300 টাকার প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে ইউজ টু না। আপনি বগুড়াতে দেখান, আপনি নোয়াখালীতে দেখান, আপনি সিলেটে দেখান, তারা বড় লোক। সিলেটের ম্যাক্সিমাম মানুষ থাকে বিদেশে, লন্ডনে, বাট তারা অনলাইনে অর্ডার করে ইউজ টু না। যারা ইউজ টু তাদেরকে আমাকে দেখাতে হবে। তাহলে এই প্রোডাক্টের জন্য আমি স্পেসিফিক টার্গেট করবো কোথায়? ঢাকা। ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা সিটি ডিভিশন নিয়ে নিবে অল ওভার অ্যারাউন্ড 40 কিলোমিটার। এখন এখানে একটু জুম করি, দেখেন নদীর মধ্যে আমাদের অ্যারাউন্ড পড়ছে। এই নদীর মধ্যে কারো কাস্টমার আছে? নাই। এখানে দেখেন আশারা, তারপরে হচ্ছে এই বিভিন্ন জায়গা আছে, এই জায়গাগুলো থেকে আমাদের কাস্টমার আসলে নিবে আমাদের প্রোডাক্ট? নিম্ন এরিয়াও আছে না, আমি ছোট করছি না কাউকে, কারণ আমার প্রোডাক্টের যে প্রাইস, সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী তো আমাকে কাস্টমারকে রিচ করতে হবে। আমি সেটা রিচ না করে আমি যদি অল ওভার ঢাকাতে দেখালাম, এখন আনাচে কানাচে অনেক গরিব দুঃখী মানুষও আছে, তো তাদের কাছে যদি অ্যাড দেখায় আমার লাভ আছে? আমার তো ওই যে একজন দেখলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, অর্ডার করে নাই, তার জন্য পরবর্তী যে অর্ডার করবে তার কাছে অ্যাডের মেইন টাকাটা কেটে নিবে। তাহলে এই রেশিওটা কমাতে গেলে আমাদের কি করতে হবে? ঢাকা 40 কিলোমিটার না দেখে কারেন্ট সিটি অনলি, ঢাকার ভিতরে সিটি যেইটুকু, সিটি এরিয়াটুকু দেখাবে, যেখানে অফিস, আদালত, শপ, রেসিডেন্সিয়াল এরিয়া যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে একটা দেখাবে, দ্যাটস ইট। আর কোনো জায়গায় না। একদম পশ লেভেলের রেসিডেন্সিয়াল এরিয়া যেগুলো, সেখানে দেখাবে অনলি সিটিস। এখন আমি চট্টগ্রামে দিই, চিটাগং, চিটাগং সিটি সিলেক্ট করলাম। এখন চিটাগং সিটিতে আসার পর দেখেন সেই নদী ম্যাক্সিমাম অর্ধেকের বেশি পড়ে গেছে নদী। এখানেও সেম থিং, আমাদের অনলি সিটি, সিলেট, চট্টগ্রাম সিটিতে দেখাবে। তো এরকম জাস্ট আমরা আমাদের পশ লেভেল প্রোডাক্টটা আমরা দেখলাম যে এই দুইটা সিটিতে খুব ভালো ভ্যালুয়েবল সেট হবে। এই দুইটা সিটিতে আগে আমরা অ্যাড দিব। এই দুইটা সিটিতে অ্যাড দেওয়ার পর এখান থেকে কনভার্সন রেশিও আসতে থাকবে, পরবর্তী অ্যাডে আমরা আরেকটা সিটি অ্যাড করব। তাহলে আমার এবি টেস্টিং হয়ে যাবে। কি হবে? ঢাকা চট্টগ্রামে এবং কেমন সেল আসছে, পাশাপাশি আমি কোথায় দিলাম? সিলেটে। সিলেটে আমার রেশিওটা কেমন? সিলেট থেকে যখন আমরা অর্ডার করবো, আমার ব্যাকএন্ড থেকে ওয়েবসাইট থেকে দেখতে পাবো আমার ওয়েবসাইটে সিলেট সিটি থেকে রেশিও কেমন, খুলনা সিটি থেকে রেশিও কেমন, ঢাকা সিটি থেকে রেশিও কেমন, চট্টগ্রাম সিটি থেকে রেশিও কেমন। যদি আমার খুলনা সিটি বা সিলেট সিটি খারাপ কাজ করে, পরবর্তী অ্যাড্রেস খুলনা সিলেট থাকবে না, কুমিল্লা থাকবে, নোয়াখালী থাকবে। এবি টেস্টিং হবে, একবারে সকল লোকেশন দিব না। আমার প্রোডাক্ট অনুযায়ী কাদেরকে দেখানো প্রয়োজন, যেখানে আসলে আমার অ্যাকচুয়াল সেল হবে, তাদেরকে আমার একটা দেখাতে হবে। দেন আমার একটা মোটামুটি এখান থেকে আমি লোকেশন দুইটা দিলাম। এখন আসতে হবে অডিয়েন্স সেগমেন্টে। আমরা কাদের কাছে একটা দেখাবো, তাদের কাছে। এখন দেখেন এখানে দেয়া আছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এটা দিব না আমরা। সুইচ অরিজিনাল অডিয়েন্স, আমরা নিজেরা অডিয়েন্স দিব, ফেসবুকের অডিয়েন্স আমরা দিব না, কারণ ফেসবুক ম্যাক্সিমাম প্রফিটের জন্য ইচ্ছা মতো অ্যাড দেখাবে, খরচ হবে, কিন্তু আমি কিছু পাবো না। তাহলে আমি অরিজিনাল অডিয়েন্স সেট করলাম। এরপরে দেখেন কি আছে, ইজ, প্রথমে প্রথমে বয়স সিলেক্ট করতে বলতেছে। তাহলে আমার 6,300 টাকার প্রোডাক্ট কারা কিনবে, কোন এজ রেঞ্জের মানুষরা কিনতে পারে, দেখি কেমন বলেন তো সবাই চ্যাট বক্সে। কোন বয়সী মানুষ আমার 6,500 টাকা দামের প্রোডাক্ট কিনতে পারে?
বয়সটা দেন চ্যাট বক্সে। 18 থেকে 41, 30 থেকে 45, 30 থেকে 45, 24 থেকে 36, 30 থেকে 50, 28 থেকে 55, 25 থেকে 55, 30 থেকে 45, 28 থেকে 38, কিন্তু একজনেরটা আমার পছন্দ হয়নি। আই থিঙ্ক, জানি না, হয়তো তিনি না বুঝে দিয়েছেন। 18 থেকে 41, ভাই 18 বছর বয়সী মানুষের কাছে কি 6,500 টাকা অ্যাভেলেবেল? খুব সহজ। 6,500 টাকা, থিঙ্ক করেন। 6,500 টাকা 18 বছর একজন মানুষ। 25 বছর বা 30 বছর পর্যন্ত সুযোগ দিলাম। 25 বছর থেকে 30 বছর প্রত্যেকটা মানুষ কি এটা জবে থাকে অথবা বিজনেস দাঁড় করানোর জায়গায় থাকে। তো 25 বছরে যদি একজন কোনো কেউ মানুষ জবে ঢুকে, তাহলে সে 30 বছরের ভিতরে তার একটা প্রমোশন হয়, তার স্কিল বাড়ে, সে কয়েকটা কোম্পানি সুইচ করে, তার স্যালারি রেঞ্জ বাড়ে। 25 থেকে 30 একটা মোটামুটি কাউন্টেবল। বাট 18 থেকে 25 তারা জব খুঁজছে, নিজের সেগমেন্ট তৈরি করছে, স্কিল তৈরি করছে, কোনো একটা জবে যদি ঢুকেও যায় তাহলে তার প্রমোশন হয় না। 25 বছরের ভিতরে কোনো প্রমোশন আসে না, কারণ সে মার্কেট বুঝতে, পুরো পুরো দুনিয়ার মানে মেজারমেন্ট বুঝতে তার সময় লেগে যায়, যে আসলে দুনিয়াটা চলে কিভাবে সেটা বুঝতেই সে তার 18 থেকে 25 বছর সময় চলে যায়। কারণ 18 বছরের মাত্র ম্যাচিউর হয়েছে, ছেলে মেয়ে মাত্র ম্যাচুরিটি আসছে, দিন সম্পর্কে ম্যাচুরিটি আসছে, দুনিয়া সম্পর্কে ম্যাচুরিটি আসছে। তারা কি করছে? তারা এবার আস্তে আস্তে জব বা অন্যান্য সেগমেন্টে, কেউ বিয়ে করে ফেলছে, কেউ জবে যাচ্ছে, কেউ বিজনেস করার চিন্তা করছে, অন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করছে। তাদের জন্য কি হচ্ছে? তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা কেনার জন্য খুবই খুবই টাফ। আর যদি বলেন যে ভাই পশ লেভেল তো খুব বড় লোকের ছেলে মেয়েরা আছে, তারা তো কিনতে পারে, ভাই তারা অ্যাড দেখে বাবা মার কাছে ঘ্যান 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 করবে না। আব্বু আম্মু কিনে দাও, 18 বছরের থেকে 25 বছরের কোনো বাবা বাবা মা তাদেরকে কিনে দিবে না খুব সহজে। অনলাইনে অর্ডার করতে তো দিবে না, তোমার কিনতে প্রয়োজন, আচ্ছা চলো গাড়ি নিয়ে আজকে কালকে বিকেলে বেরোবো, তোমাকে কিনে দিব। বাচ্চাদের ক্ষেত্রে। আর যদি নিজেরা হয়, নিজেরা ডিসিশন মেকার, নিজের জন্য নিচ্ছি, নিজে অর্ডার করব, তাহলে 30 থেকে ঠিক আছে, আমি বলবো 30 থেকে ঠিক আছে। কারণ 6,000, 3,600 টাকা বা 6,300 টাকা প্রোডাক্টটা পারচেস করতে গেলে নিজের পকেটে একটা জোর লাগে। ইনস্ট্যান্ট পারচেস করতে গেলে 3 দিনের ভিতরে আমার 6,500 টাকা দিতে হয়, পকেটে একটা জোর লাগে। কারোকে গিফট করবো, সেটার জন্য একটা জোর লাগে। 30 বছর থেকে ঠিক আছে। 30 বছর থেকে আমরা সর্বোচ্চ রাখবো কত? 48। ই কমার্স সেগমেন্টের বিহেভিয়ার যেটা, তাহলে আমরা এখানে সিলেক্ট করবো কত? 30 সর্বনিম্ন, এবং সর্বঊর্ধ্বে আমরা সিলেক্ট করবো 48। 48-এ চলে আসি, 48। তাহলে এই সেগমেন্টে আমাদের কি হবে? আমাদের অর্ডারগুলো প্লেস হবে, এই মানুষদের কাছে অর্ডারগুলো দেখাবে। এর ভিতরে আমার অ্যাকচুয়াল অডিয়েন্স কারা, তাদের কাছে আবার একটু চাইতে হবে। তাহলে আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা গুগলের ক্ষেত্রে যারা অনলাইনে ম্যাক্সিমাম অর্ডার করে তাদেরকে কি বলা হয় জানেন? আপনাকে বলতে পারবেন? দেখি একটু বলেন তো চ্যাট বক্সে আরেকটা কথা। যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখে অর্ডার করে, তাদেরকে এই অডিয়েন্সের ভাষায় কি বলা হয়? নেটিজেন। আচ্ছা বাকিরা? এই অডিয়েন্সের নামটা কি বলা হয় সোশ্যাল মিডিয়ার ভাষায়? ক্লায়েন্ট। বাকিরা? অনলাইনে কিনতে পছন্দ করে এবং কন্টিনিউ অনলাইনে অর্ডার করে, তাদেরকে কি বলা হয়? দুইজনের অর্ডার, কিওয়ার্ড খুব মজা ছিল। আচ্ছা, অনলাইন ইন্টারেস্টেড। আচ্ছা বাকিরা? কি ব্যাপার, আমরা 27 জন মানুষ এখানে আছি, জাস্ট এই কয়জনের অ্যান্সার দিব? বাকিরা কি ক্লাস করছেন নাকি শুধুমাত্র দেখার জন্য আসছেন? টাকাটাকে মূল্যায়ন করেন, সবাই টাকা খরচ করেছেন। সবাই লিখেন চ্যাট বক্সে। ই কমার্স ক্রেতা, এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার, পারচেস হোল্ডার। আচ্ছা বাকিরা? ই শপার। দেখেন ঘুরে ফিরে আমি 3-4 জনের অ্যান্সার পাচ্ছি। টার্গেট অডিয়েন্স, ক্লায়েন্টস, আর
দেখেন, রেসপন্স না করলে কোনো কিছু শিখতে পারবেন না। আপনি পারেন না, কোনো সমস্যা নেই, কোনো একটা অ্যান্সার দেন, কোনো একটা অ্যান্সার দেন। আপনি পারেন না, এটা কোনো সমস্যা না, এটা এটা কিন্তু ভুল কিছু না। আমি কি একসময় জানতাম? আমি কি একসময় পারতাম? পারতাম না কিন্তু। আমাকে শিখতে হয়েছে। দেন আমি আজকে হয়তো আপনাদেরকে শেখানোর সুযোগ পেয়েছি অ্যাজ এ টিচার হিসেবে, মেন্টর হিসেবে আপনার সাথে যুক্ত হয়েছে। তো অ্যান্সার করতে হবে। না জানলে যতটুকু জানি ততটুকু অ্যান্সার করতে হবে, যেটা মাথায় আসছে অ্যান্সার করতে হবে, রেসপন্স করতে হবে। কই বাকিরা লিখেন। কি হতে পারে? ফেসবুকের ভাষায় কোনো কাস্টমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে, যা গুগলে, ইউটিউবে যেখানে অর্ডার বাটন থাকে সেখানে যদি কেনাকাটা করে কোনো কাস্টমার, তাদেরকে কি বলা হয়? অডিয়েন্সের ভাষায় কি বলা যেতে পারে? আমরা অনেকগুলো কিওয়ার্ড পেয়েছি। দেখি আর কারা দিতে পারে, বলতে পারে। কেউ বলতে পারবে না? না জানলেও বলতে হবে জানি না। জানি না লিখেন, জানি না লিখেন। না জানলেও লিখেন জানি না। নট শিওর, এই যে এখন আসতেছে। লজ্জা পাওয়ার কি আছে ভাই? নট শিওর, ডোন্ট, জানি না, হ্যাঁ লিখেন। রেসপন্স করেন অ্যাটলিস্ট। আপনারা যে বেঁচে আছেন, মানুষ, হিউম্যান, আমার কথা বুঝেন, সেটাকে আমাকে, আমার তো বুঝতে হবে। আপনারা তো সবাই মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, তাই না? এটা তো না যে একটা পাখি বা একটা কবুতর যে মানুষের ভাষা বোঝে না, সে বলতেও পারবে না, লিখতেও পারবে না, টাইপিং করতে পারবে না, এমন তো না। সবাই মানুষ। লিখেন। জানি না, জানলেও লিখেন যে জানি না। ঠিক আছে, এদেরকে বলা হয় এঙ্গেজ শপার। এখানে অ্যান্সার, সব থেকে রাইট অ্যান্সার দিয়েছেন আমাদের হচ্ছে, এখানে দেখি, শরীফুল ইসলাম না এরকম কি একটা নাম দেখলাম। হ্যাঁ, শরীফুল ইসলাম আলম সোহেল, সোহেল ভাই, শরীফুল আলম সোহেল ভাই। এঙ্গেজ শপার বলা হয় কারণ, এঙ্গেজ শপার কেন বলা হচ্ছে? যারা অনলাইনে কেনাকাটা করে তারা হচ্ছে শপ করে, অনলাইনে শপিং করে, শপার। আর এঙ্গেজড মানে তারা সবসময় এঙ্গেজড আছে, সবসময় তারা মোটামুটি কন্টিনিউ ফেসবুকে কেনাকাটা করে, তাদেরকে বলা হচ্ছে এঙ্গেজ শপার। তাহলে আমরা এঙ্গেজ শপারকে চুজ করলাম। যারা অনলাইনে কেনাকাটা করে তাদেরকে আমরা কি নিয়ে নিলাম। এইবার আমাদের কি চুজ করতে হবে? কি, যারা একটু পশ টাইপের মানুষ, একদম পশ টাইপের মানুষ, তাদেরকে আমাদের অ্যাড দেখাইতে হবে। যারা আসলে এই হাই ভ্যালু প্রোডাক্টটা কিনে থাকে ফেসবুকে, তাদেরকে বলা হয় লাক্সারি গোল্ড রিটেল। ফেসবুকের ভাষায় তাদেরকে বলা হয় যারা পশ লেভেলের কাস্টমার, যারা খুব হাই ভ্যালু প্রোডাক্ট ফেসবুক থেকে অর্ডার করে বা সোশ্যাল মিডিয়া থেকে অর্ডার করে, তাদেরকে বলা হয় লাক্সারিয়াস গুডস রিটেল। আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন এই যে আমাদের প্রোডাক্ট, ব্যাগটা কি সব ফ্যাশন না? ফ্যাশন প্রোডাক্ট না এটা? তাহলে আমরা এখানে ফ্যাশন দিতে পারি না? দেখি তো ফ্যাশন নিয়ে কিছু আছে কিনা। ফ্যাশন ডিজাইন এমপ্লয়, ফ্যাশন নিয়ে কিছু নেই। আমরা একটু ফেসবুকের কাছে চাইতে, ফেসবুক কি কি সাজেস্ট করতেছে আমাদের? শপিং, অনলাইন শপিং, ফ্রিকুয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেলার। এখানে দেখেন, ফ্রিকুয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেলার, যারা কন্টিনিউ ব্যবসার কাজে হোক বা কোনো একটা কাজে হোক, তারা মোটামুটি বাইরে ট্রাভেল করে, মাসের ভিতরে 2, 3 বা 4 বার করে বাইরের দেশে ট্রাভেল করে। তো তাদের মাসের ভিতরে 2, 3 বা 4 বার ট্রাভেল করা মানে বুঝেন কত টাকা তাদের আছে। তো তাদের মতো মানুষগুলো তো আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারবে একদম এনি টাইম, কোনো ব্যাপার না। তাহলে তাদেরকে আমরা যদি টার্গেট করতে চাই, কি করতে হবে? এই এই বিহেভিয়ারটা সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এটা দেখি ফার্স্ট ক্লাস ক্লাব ট্রাভেলার, যারা ফার্স্ট ক্লাস সিটে বসে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্লাস সিটে যারা বসে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ফ্রিকুয়েন্টলি ট্রাভেলার আমরা সিলেক্ট করেছি। এরপরে হচ্ছে আরো দেখি আমরা ক্লথিং। আমরা যেহেতু ক্লথিং না, আমাদের এটা কি ব্যাগ, তাহলে আমরা এখানে ব্যাগ বলে সার্চ করি, ব্যাগ অ্যাক্সেসরিজ। আমরা এখানে একটা কিওয়ার্ড পাচ্ছি ব্যাগ অ্যাক্সেসরিজ। যারা ব্যাগের অ্যাড ট্যাড মোটামুটি দেখে, ম্যাক্সিমাম ব্যাগের পেজে লাইক দেওয়া আছে, তাদেরকে একটা দেখাবে। চলে গেলাম ব্যাগে। এবার আমরা আরেকটা অ্যাড দেখি কি দেওয়া যায়। না, ব্যাগ নিয়ে মোটামুটি আর কোনো অডিয়েন্স নেই। এই যে অডিয়েন্সটা দিয়েছি, আমাদের মোটামুটি যেটা নিয়ে আমরা টার্গেট করতে চাচ্ছি, আমরা সেই টাইপ অফ অডিয়েন্সের কাছে কিন্তু আমাদের মোটামুটি একটা অডিয়েন্সের কাছে বিহেভিয়ার গুছিয়েছি।
এখন কি হতে পারে, যারা অনলাইনে ট্রানজাকশন করে তাদেরকে আমার সিলেক্ট করতে হবে। অনলাইনে যারা ট্রানজাকশন করে, তাহলে মোবাইল ব্যাংকিং, যারা মোবাইল ব্যাংকিং ইউজ করে তাদেরকে আমাদের একটা দেখাও। কারণ মোবাইল ব্যাংকিং যারা জানে তারা জানে যে অনলাইনে পারচেস করা যায়, ট্রাস্টেড, তারা অনলাইনে পারচেস করে কি অভ্যস্ত, অনলাইন ব্যাংকিং। এরপরে কি, ক্রেডিট কার্ড, যারা কার্ড ইউজ করে, ক্রেডিট কার্ড যারা ইউজ করে তারা কি অনলাইনে কেনাকাটা করে না, তো তাদেরকে আমরা টার্গেট করলাম। তাহলে মোটামুটি অনলাইন ট্রানজাকশন যারা করে তাদেরকে টার্গেট করলাম, যারা ফার্স্ট ক্লাস ট্রাভেলার, কোটি কোটি টাকার মালিক বা লাখপতি তাদেরকে টার্গেট করলাম, যারা হচ্ছে একটু পস্ট লেভেল টাইপ অফ কাস্টমার তাদেরকে টার্গেট করলাম, এবং এঙ্গেজ সম্পর্কে টার্গেট করলাম। করার পরে এখানে আমাদের কাজ শেষ। এখানে আমাদের কাজ শেষ। দেখেন তো ছিল 58, এখন দেখেন 60 হয়ে গেছে। অডিয়েন্স আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্সটাকে কিন্তু এখানে নিয়ে আসছে। এখন আমরা নেক্সটে চলে যাব, যে অ্যাডটা দেখাবো আমরা সেখানে। আমরা এখানে চলে আসলাম। এখন আমাদের অ্যাড যেটা দেখাবো সেটাকে এখানে দিতে হবে। সেটা দিতে গেলে কি করতে হবে, আমাদের ভিডিও লাগবে। ভিডিওটা দেখে আমরা এখান থেকে আমাদের পেজ থেকে ভিডিওটা ডাউনলোড করতে পারি কিনা। আমরা একটু প্রোডাক্টে চলে আসি। আচ্ছা সরি, ওয়েবসাইট থেকে বেরিয়ে গিয়েছে। আচ্ছা, আমরা আমরা এই ইমেজটার উপর রাইট ক্লিক করে আমরা ইমেজটাকে ধরার চেষ্টা করব। সো একটু রিলোড দিতে হবে। ওকে, আচ্ছা এটা ক্লিকেবল হচ্ছে না। ওকে, আমরা এটাতে যাই। ইয়ারবাডস, এটাকে নতুন ট্যাবে ওপেন করলাম। এটা এখন ডাউনলোড করে নেব। সেভ, আমরা ডাউনলোডে রাখছি, সেভ করে দিলাম। আমাদের প্রোডাক্টটা সেভ হয়ে গেল। প্রোডাক্টের ক্যাপশন দেখে ওনারা কি দিয়েছে, সি মোর, ক্যাপশনটা কপি করে নিলাম। এবার আমরা চলে যাবো কোথায়, অ্যাডে আসার পরে এই যে অ্যাড সেগমেন্টে এসেছি, আমরা এখানে কি করবো, আমাদের প্রোডাক্টের নাম দিয়ে দিব, অ্যাডের নাম। এরপর আমাদের পেজ সিলেক্ট আছে, এবার ক্রিয়েট অ্যাড, সিঙ্গেল ভিডিও অর ইমেজ। একটু আগে বললাম না ক্যারোজেল অ্যাড দেখাচ্ছে, একটু আবার একটু দেখাই। এই যে অ্যাডটা, এটাকে বলা হয় ক্যারোজেল অ্যাড। ডান সাইডে বাম সাইডে ইমেজ শো করবে। এই ক্যারোজেল অ্যাডটা কোথা থেকে দেয়, এই যে ক্যারোসেল অ্যাড, অনেকগুলো প্রোডাক্টের ক্যারোসেল অ্যাডটা দিতে পারবে। সিঙ্গেল ভিডিও ইমেজ, যেটা হচ্ছে একটা ভিডিও অথবা একটা ইমেজ শো করবে। তো আমরা নিচে আসবো ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ, ইমেজ, যেহেতু আমরা ইমেজ আপলোড করবো ইমেজটা সিলেক্ট করলাম। এরপরে আপলোড ইমেজ, এরপরে আমাদের ছবিটা সিলেক্ট করলাম, আমাদের পাবলিশ করে দিলাম। ছবিটা এখন চলে আসবে, চলে আসার পরে আমরা নেক্সটে ক্লিক করবো। চলে আসছে, আমরা নেক্সট, 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 ডান। ছবিটা আমাদের এখন অ্যাডে শো করবে, চলে আসছে। এখন একটা অ্যাডের মতন দেখা যায়, মোটামুটি একটা অ্যাডের মতন দেখা যায় যে আমরা অ্যাডগুলো দিই, যেগুলো আমরা দেখেছি আজ পর্যন্ত। যারা জানি না, যারা জানি তারা তো তাদের কাছে নতুন কিছু না, আর যারা জানি না তাদের কাছে অনেক কিছু। তো এই ইমেজটা দেখেন, ওরা যে একটা দেখিয়েছে সেই একটা আমরা এখন কিন্তু দেখাতে পারি। চলে আসছে ইমেজ। আর এখানে প্রাইমারি টেক্সটে আমরা ওদের টেক্সটটা কপি করে বসিয়ে দিয়েছি। এখন তারা আমাদের কাছে কি করবে, মেসেজ করবে, তাই না? তো মেসেঞ্জার বাটনে আমাদের এখানে লিখে দিতে হবে কি, যদি কোনো অফার থাকে তাহলে গেট অফার, আর না হলে অর্ডার নাও। আমি এখানে লিখে দিলাম অর্ডার নাও। অর্ডার নেওয়ার জন্য সে এখানে মেসেজ বাটনে ক্লিক করবে। আমি একটা সিম্বলও দিতে পারি, আমি এখানে হ্যান্ড সিম্বল আছে কিছু, এই যে হ্যান্ড সিম্বলটা, মানে অর্ডার নেওয়ার জন্য কোথায় ক্লিক করবে, এখানে ক্লিক করবে। একটা সাইন দিয়ে দেখিয়ে দিলাম যে ওখানে ক্লিক করো অর্ডার করার জন্য। এবার আমরা এখানে কি, আমরা মেসেজ অপশন পেলাম। আমরা মেসেজ অপশনে আর কি কি আছে দেখি, আমরা কি কি দিতে পারি।
আমরা এখানে অর্ডার নাও দিতে পারবো কিনা দেখি। শপ নাও, অর্ডার নাও, এই যে অর্ডার নাও। তাহলে তারা কি দেখতে পাচ্ছে? অর্ডার নাও একটা বাটন দেখতে পাচ্ছে, যেখানে ক্লিক করলে মেসেজ যাবে। অর্ডার নাও কোথায় ক্লিক করতে হবে? এখানে হ্যান্ড হ্যান্ড একটা আঙুল চিহ্ন দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের অর্ডার রেডি, আমাদের কাজ কিন্তু রেডি। খুব বেশি কিছু না, খুব সিম্পল জিনিস, বাট জানাটা জরুরি। কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট শুধুমাত্র এইটাতেই কাজ শেষ না, এটা আরো অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আরো অ্যাডভান্স হয়ে আছে, যেটা আমরা এখনো যাইনি, যেটা আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি। তো এই যে মোটামুটি আমরা এখানে অ্যাড সেট আপ করলাম, এই অ্যাডের জন্য মেসেজ যদি কেউ করে, আমরা অটো রেসপন্স দেখি না একটা, আমি প্রোডাক্টটা জানতে চাই, প্রোডাক্ট সম্পর্কে কিনতে চাই, একটা অটোমেটিক মেসেজ, এই যে টেমপ্লেট, এই টেমপ্লেট থেকে সিলেক্ট করা যায় আপনি কি কি মেসেজ শো করাতে যাচ্ছেন কাস্টমার যখন এখানে ক্লিক করবেন। প্রথমে একটা ওয়েলকাম মেসেজ থাকবে, সেই ওয়েলকাম মেসেজ এখানে লিখতে পারেন, যেমন আমি লিখে দিচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা সরি, শেষে চলে আসছে। আমি লিখলাম, আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক, কেমন আছেন? ভাই, কোনো মানুষ এই সালামের উত্তর না দিয়ে আর কেমন আছেন উত্তর না দিয়ে যাইতে পারবে না, কোনো মানুষই পারে না, অসম্ভব। এই জন্য আমি টাইটেলে মেইন টেক্সট হিসেবে, কেউ ক্লিক করুক আর না করুক, জাস্ট ওই বাটনে, অর্ডার নাও বাটনে ক্লিক করলে সেই এসএমএসটা পাবে। এরপরে কি, সে কি কি জানতে চাইতে পারে, সে কি কি জানতে চাইতে পারে সেটা যদি আমি লিখে দিই, আমি এখানে লিখতে পারি যে আমি আপনাদের আহ, এটা কি ইয়ারবাডস তাই না, হেডফোন, হেডফোনটি আজকে ঝামেলা করছে তো, ওয়েট, ওকে, আমি হেডফোনটি অর্ডার করতে চাই। আর একজন কাস্টমার যদি এইখানে, এই যে বাটনটাতে এখানে চলে আসছে, এখানে যদি ক্লিক করে তাহলে সে কি রেসপন্স পাবে? এখানে রেসপন্স পাবে, সম্মানিত গ্রাহক, আগ্রহ প্রকাশ আপনাকে ধন্যবাদ। আমাদের, সরি, এখানে হবে আপনার ফোন নাম্বারটি দিন, আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে অর্ডার, আবার ঝামেলা করছে, অর্ডার
আচ্ছা, সম্পর্কে বিস্তারিত জানাবেন। এখন সে যদি এই এসএমএসটাতে ক্লিক করে তাহলে কি হবে? তাহলে সে এই এসএমএসটা অটোমেটিক রিপ্লাই পাবে, অটোমেটিক রেসপন্স। এবং পরপর আমরা যতগুলো অপশন আছে ততগুলো অপশন দিতে পারি, অথবা এখান থেকে ক্রস দিয়ে আমরা বাকি কোশ্চেনগুলো কি না করে দিতে পারি, শুধু একটাই অপশন থাকবে। আমরা মোটামুটি এই সেগমেন্টটা ক্লিয়ার করতে পেরেছি। জাস্ট এখানে সেভ দিয়ে দিলেই কি আমাদের টেমপ্লেট রেডি। দেখেন এখানে চলে আসছে। মানে এখন কেউ অর্ডার বাটনে ক্লিক করলেই এই এসএমএসটা তার কাছে যাবে, এবং সে যদি এই মেসেজটাতে ক্লিক করে টেক্সটটাতে, তাহলে তার অটোমেটিক সম্মানিত গ্রাহক, আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ, আপনার ফোন নাম্বারটি দিন, আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে অর্ডার সম্পর্কিত বিস্তারিত জানাবেন। তাহলে এটা সে মেসেজ পেয়ে গেল। এখন আপনাদের সবার কাছে এই লিঙ্কটা দিচ্ছি, সবাই এখন এই লিঙ্কটা ভিজিট করে অ্যাডটা দেখবেন, যে আপনারা যে অ্যাডটা দেখলেন এতক্ষণ ধরে সেই অ্যাডটা আপনারা ভিজিবল কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আর অ্যাকচুয়ালি অ্যাডগুলো এরকম হয় কিনা। আপনাদের ক্লাস গ্রুপে দিচ্ছি, ঠিক আছে? সবাই লিঙ্কটাতে ক্লিক করে দেখবেন ঠিক আছে কিনা। লিঙ্কটাতে সবাই ক্লিক করেন, আপনাদের ক্লাস গ্রুপে দিয়েছি। সবাই ক্লিক করে চ্যাট বক্সে লিখবেন, অ্যাড দেখবেন, দেখে চ্যাট বক্সে লিখবেন যে আপনাদের অ্যাড দেখতে পাচ্ছেন কিনা, এবং দেখতে আপনারা যেভাবে দেখছেন সেভাবে ঠিক আছে কিনা।